আসসালামু আলাইকুম। কমেন্ট এখানে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন পর আমরা আবার নতুন করে সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে যাচ্ছি আমাদের সবচেয়ে পছন্দের ব্যাচ, আমাদের সবচেয়ে পছন্দের স্টুডেন্ট, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, অর্থাৎ যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের যেই নির্দিষ্ট একটি স্পেশাল ব্যাচ আছে, সেই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের উদ্দেশ্যেই মূলত আমরা এই ফ্রি ক্লাসের এবং গাইডলাইন, অর্থাৎ আমাদের গত বছর আমরা কেন ব্যর্থ হয়েছি এবং কিভাবে পড়লে সফল হব, এই টোটাল একটা গাইডলাইনে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের আজকের ক্লাসে জয়েন করো। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে, কারণ আমরা কোনো কাজ করার আগে যদি পরিকল্পনাটা সুন্দরভাবে না করি তাহলে কাজটিও সুন্দরভাবে শেষ হবে না। তো আমাদের পরবর্তী আগামীকাল থেকে তো কন্টিনিউ গাইডলাইন, আমারও ক্লাস চলবে, শাহিন স্যার, মহসিন স্যার সবারই চলবে। ওকে, তো আগামীকাল থেকে আরো 15 মিনিট লেট করে দিব, কারণ মাগরিবের নামাজ পড়ে আসতে আসতে সবাই এই টাইমটা একটু রাশ হয়ে যায়, টাইট হয়ে যায় শিডিউলটা। ওকে, তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আগে একটু গল্প করি, একটু কথা বলি, কারণ আমি মূলত আজকে এসেছি তোমাকে মানে প্রপার গাইড দেওয়ার জন্য। যে বিষয়টা হলো, আমি যদি না জানি আমি কোথায় যাব, তাহলে আমি কি পড়বো, আসলে কতটুকু পড়বো, মানে আমি কেন পড়বো, আমি কি আদৌ সফল হব কিনা। ঠিক আছে, জি, মানে অনেস্টলি স্পিকিং, মানে একদম সত্যি কথা মন থেকে বলি সব সময়, আমি গত বছর যারা আমাদের আইসিইউ ব্যাচ 1-এ ছিল তাদেরকেও বলেছিলাম যে সেকেন্ড টাইম আমার প্রিয় ব্যাচ। কারণ সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে পড়াইতে ভালো লাগে এই জন্য যে তারা জানতে চায়, তাদের আগ্রহ আছে, বেশি পড়াইলে তাদের কাছে খারাপ লাগে না, তাদের ভালো লাগে। জি, সবাই একটু ক্লাসে জয়েন করো। ওকে, সবাই সবাই তো যেটা বলছিলাম, জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। পরিকল্পনা ছাড়া তুমি কখনোই ভালো কোনো রেজাল্ট আনতে পারবা না। ওকে, তুমি কি পাবা, তোমার উদ্দেশ্য কি, তুমি কোথায় যাবা, এই সব কিছুই তোমার মনের মধ্যে একটা ছবি আঁকতে হবে যে আমি এই জন্য পরিশ্রমটা করব। ওকে, আমি এই জন্য পরিশ্রমটা করব। তো সবাই তোমরা যারা উপস্থিত হয়েছ সবার উদ্দেশ্যে বলি, মন খারাপ করা যাবে না। সেকেন্ড টাইম একটা লম্বা জার্নি, এই জার্নিতে তোমরা তোমাদের পরিশ্রম এবং আমাদের সঠিক গাইডলাইন এবং অনবরত সেকেন্ড টাইম তোমরা এখানে যারা আছো, যারা আমার কথা ক্লাসটি করবা, পরবর্তীতে যারা দেখবা, একটা কথা, আফটার 5 or 6 months, 4-5 মাস পরেই তো 5-6 মাস পর থেকে তো বিউপির মাধ্যমেই সেকেন্ড টাইমের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, জি স্যার, জি 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 শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম, সেকেন্ড টাইম মানে কি? সেকেন্ড টাইম মানে হলো, ফার্স্ট টাইম একজন এসে বলে সেকেন্ড টাইম মানে কি। সেকেন্ড টাইম মানে হলো যারা বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষা দিয়ে সফল হয় না, অথবা নিজের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, অথবা নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারে নাই, তাদের জন্যই আবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া। ওকে, তো সেকেন্ড টাইম মানে কি এটা আসলে যারা আজকের অডিয়েন্স তারা সবাই জানে। ঠিক আছে, এটার জন্য আর আমাদের অতিরিক্ত কোনো বর্ণনা দেওয়ার দরকার নেই। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, সবগুলো কথার মূল সারমর্ম হলো তোমরা ওকে, তোমরা অবশ্যই স্বপ্ন দেখতে হবে। আর আমি মনে করি সেকেন্ড টাইম সফল হওয়ার জন্য আমাকে আইডেন্টিফাই করতে হবে গত বছর আমার ভুল কি ছিল, ভুল কি কারণে আমার চান্স হয় না। সেকেন্ড টাইমদের ব্যর্থতার কারণ জানতে হবে। সেকেন্ড টাইমরা মূলত যে এই বছর আমাদের কাছে আসলে পড়ায় মন বসাতে পারছি না, সেই গুচ্ছ পরীক্ষার পর থেকে। দেখো, মানুষের জীবনে ব্যর্থতা আসবে, এখন ব্যর্থতাকে ধরে রেখে যদি তুমি আরো মন খারাপ করে বসে থাকো
তাহলে কিন্তু তুমি আর আগাতে পারবা না। আমি একজন বাস্তব মানি মানুষ, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম কলেজে ভুলে গিয়েছি, সেটা হলো তোমরা যতজন আছো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যত মানুষ ভর্তি হবা, আজ থেকে 5 মাস পর সবাই বলতে বাধ্য থাকবা যে সুফিয়ান সজীব ভাইয়া অনেক ভালো পড়ান, পাশাপাশি সঠিক স্বপ্ন দেখান এবং আমাদেরকে সঠিক গাইড দেন। ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি এটা প্রমাণ করবো এই বাংলাদেশে যতজন বাংলা শিক্ষক আছেন সবার চেয়ে আমি ইউনিক, এবং একটু বেশি বোঝানোর ট্রাই করব, একটু সহজে বোঝানোর ট্রাই করব, এবং নো শর্টকাট। বিকজ আমি একবার হেরেছি, আর হারতে চাই না। অনেক মানুষ অনেক লোভনী অনেক কিছু বলবে, আমার কাছে ভর্তি হলে তুমি টপ করবা, চান্স পেয়ে যাবা, কনফার্ম চান্স। এগুলো সব মিথ্যা কথা, সব ভুয়া কথা, সব চিটারি, সব বাটপারি। আমাদের কাছে কেন, আরো ভালো ভালো শিক্ষকের কাছে ভর্তি হও। যদি তুমি নিজে না পড়ো, যদি তুমি বাসায় সময় না দাও, চান্স পাবা না। আমার মতো চরম সত্য কথা, বাস্তব কথা সেকেন্ড টাইম কেউ কখনো বলবে না। আমি তোমাকে বুঝিয়ে দিব প্রতিদিন। যেদিন তুমি কি থাকো, যেদিন তুমি তোমার মন খারাপ থাকে, আমি তোমাকে মন ভালো করার জন্য ইন্সপিরেশন দিব, তোমাকে বেশি পড়ানোর জন্য। আমি তোমাকে সহজ ভাবেই বুঝিয়ে বুঝিয়ে বেশি পড়াইতে পড়াইতে আস্তে আস্তে এটাতে ইউজ টু করবো। সো সেকেন্ড টাইম নো শর্টকাট। আর ভাইয়ারা কোনো উড়ে এসে জুড়ে বসি নাই, ওকে? এমন কোনো কথা বলবো না, কারণ যার মধ্যে বিন্দু পরিমাণ কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, সে কখনোই কোনো স্টুডেন্টকে শর্টকাটে পার হওয়ার কোনো রাস্তা দেখাতে পারে না। ঠিক আছে, তোমরা শুধু আমাদের সাথে থাকো, আমাদেরকে বিশ্বাস করো, আমরা সঠিক গাইড দিব। আমি বাধ্য করব তোমাকে পড়ার টেবিলে বসার জন্য, আমি তোমাকে প্রাণপণ তোমাদের জন্য লড়ে যাব। তা আমি আজকে একটা ছোট টপিক পড়াবো। তার আগে টোটাল যত সেকেন্ড টাইমার আছে সবার উদ্দেশ্যে আমি কিছু সিনারি দেখাবো, কি কারণে তোমরা ব্যর্থ হও, কি কারণে, কি কাজগুলো করলে তুমি ভালো করতে পারবে। ওকে, তোমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর দিব আমি 3-4টা স্লাইডে। তারপরে আমি কি করব, আমি পড়াইতে যাব। ওকে, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমাদের একজন স্টুডেন্ট ক্লাস দেখছে, স্বাধীন শিকদার। যাই হোক, স্বাধীন কেমন আছো? তো তোমার মতো পরবর্তীরাও সফল হতে চাই। ওকে, আমি কিছু প্রশ্ন তৈরি করেছি আমার স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া, ওই প্রশ্নগুলো আমি এখানে ইনক্লুড করে দিয়েছি আমার স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া। সবাই সবাই একটু মনোযোগ দাও, আমি আজকে পড়াবো। আগে একটু এইটার দিকে তাকাও। ওকে, সেকেন্ড টাইম সবাই একটু মনোযোগ দাও। সেকেন্ড টাইমারদের কিছু কমন প্রশ্ন উত্তর। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, আমি একটু কঠিন কথা বলি, আমি একটু বাস্তববাদী কথা বলি। আমি তোমাকে বাস্তবতা শেখাবো, আমি তোমাকে পড়াশোনা করতে বাধ্য করব, আমি তোমাকে পরিশ্রমী করে তুলবো। আমি পরিশ্রম করব, তুমি আমার ভাই, তুমি আমার বোন, তুমি কেন পরিশ্রম করবা না? মিষ্টি কথা বলতে আমার কাছে কিচ্ছু নাই। তুমি পরিশ্রম করবা, অনেক বেশি পরিশ্রম করবা, সময়ের সঠিক ব্যবহার করবা, হাল ছাড়বা না, লাস্ট দিন পর্যন্ত ধরে রাখবা, তুমি সফল হবা, তুমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা। কেন চান্স পাইতে হবে ভালো ইউনিভার্সিটিতে? ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালোভাবে জীবিকা নির্বাহ, জীবন ধারণ করার জন্য। একে এবার আসো, এইবার যদি অনেকের 1 নাম্বার প্রশ্ন, কেন সেকেন্ড টাইম দিবে? এবার যদি না হয় তাহলে কি হবে? মানে এবার যদি চান্স না হয় তাহলে ভাইয়া কি হবে? তাহলে আমার উত্তর, তোমার কাছে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুমি চলে যাও ভাই, তুমি এখান থেকে চলে যাও। কারণ দোটানায় যে থাকবে, যার মন 2 রকম, সে জীবনে সফল হবে না। ভাইয়ার মতো বাস্তব কথা, তোমরা এমন, তোমাদের এখন বর্তমান প্রবলেম হইলো তোমরা কি মানে ইমোশনাল, মানে যে বলে আমার ব্যাচে আমার কাছে ভর্তি হলে তুমি সফল হয়ে যাবে, এই করবা সেই করবা। এই কসম করে বলো, বাংলাদেশে এই যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যত স্টুডেন্ট আছে পুরো বাংলাদেশে সব কোচিং, এইবার সব কোচিং মিলে এত স্টুডেন্ট আছে? তো জাস্ট এটাই বললাম, এসব ফাও কথায় যাবা না, বাস্তবতা হলো তুমি যদি তোমার মনে যদি এইবারও যদি না হয় তাহলে কি করবো? তোমার মনের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন হতে, তোমার জন্য সেকেন্ড টাইম না। সেকেন্ড টাইম হলো ভাগ্য গড়ার বিষয়। একবার আমি হতাশ হয়েছি, বাট আমার কাছে হিউজ এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে ব্যর্থ হয়েছি কেন সেই বিষয়টা আছে। তাহলে এইবার আমার মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকা যাবে না। যদি থাকে তোমার জন্য সেকেন্ড টাইম না, আমরা পারবো না ভাই। আমাদের এইরকম কিছু নাই যে আমি তোমাকে টপ করে দিব, তোমাকে চান্স পাওয়া দিব। তোমাকে পড়তে হবে, তোমার মাইন্ড ফিক্সড করতে হবে। এই ধরনের সন্দেহ লোকরা জীবনে ভালো করতে পারে না। তুমি সব জায়গায়
তুমি ক্যারিয়ারও ভালো করতে পারবে না। তোমার ফোকাস ঠিক রাখতে হবে, আমি পারবো, আমাকে পারতে হবে, আমি আফটার 5 ইয়ার্স আমি আমাকে এই জায়গায় দেখতে চাই, আমি 2 বছর এত বেশি পরিশ্রম করবো যে আমি সেকেন্ড টাইম অনেক বেশি পড়বো, অনেক বেশি জানবো। আমার মনে একটাই স্বপ্ন, একটাই উদ্দেশ্য, ডু অর ডাই, উইন অর উইন। যদি এইরকম জায়গায় আসতে পারো আমাদের সাথে আসো। ওকে, আই এডুকেশনের শর্টকাটের কোনো রাস্তা নাই, ঠিক আছে? আই এডুকেশন প্রত্যেক মেন্টর যোগ্য, ম্যাক্সিমাম আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এর বাইরে কোনো মেন্টর নেই। আমরা হনুলুলু বিশ্ববিদ্যালয় থেকে পড়ি নাই যে আমি তোমাকে উল্টা পাল্টা স্বপ্ন দেখায় দিব, মাইন্ড ইট। নাম্বার 2, অনেকের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া সকল বিশ্ববিদ্যালয়ে তো সেকেন্ড টাইম নাই, তাহলে প্রস্তুতি নিয়ে কি লাভ হবে? মানে আরে ভাই, 2-1টা বিশ্ববিদ্যালয় বাদ, এর বাইরে তো ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যায়। জাহাঙ্গীরনগর পড়ার চেয়ে কি তোমার নর্থ সাউথে পড়া ভালো? জাহাঙ্গীরনগর পড়ার চেয়ে কি তোমার ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্টে পড়া ভালো? যে কোনো মানে প্রাইভেটে পড়ার চেয়ে জাহাঙ্গীরনগর পড়া ভালো, চিটাগাং পড়া ভালো, রাজশাহী পড়া ভালো। যে ইউনিভার্সিটি গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়া যায় সেই বিশ্ববিদ্যালয়ে তুমি পড়বা, পাবলিকে পড়বা, ভালো সাবজেক্টে পড়বা, ফিক্সড করো। আরে ভাই, তোমার কাছে অনেক স্বপ্ন আছে, তোমার জায়গায় আমি হইলে, আমি একজন বড় ভাই হিসেবে বলি, এমন এমন স্বপ্ন দেখছি জীবনে যেটা আমার কাছে মানে প্রায় অসম্ভব, তারপরও ওটার পিছনে ছুটছি, জীবন দিয়ে ফেলছি, অনেক স্বপ্ন এরকম পূরণ হয়েছে। তাহলে স্বপ্ন তোমাকে গোল ফিক্সড করতে হবে যে আমার লাগবে কি লাগবে না। এখন তুমি একটা পাবলিকে প্রাইভেটে পড়তে গেলে তোমার হাজার হাজার টাকা লাগবে, লাখ লাখ টাকা লাগবে, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা লাগবে একটা মোটামুটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে পড়তে। তাহলে তুমি কেন এই কাজ করবা? বাবা মাকে কেন এত প্রেসার দিবা? তুমি একটা জাহাঙ্গীরনগর পড়ো, তুমি বিউপিতে পড়ো, তাই মিয়া বিউপিতে পড়া বাংলাদেশের যে কোনো প্রাইভেটে পড়ার চেয়ে বিউপি সকল প্রাইভেট ইউনিভার্সিটির বাপ আব্বা। আমার মন মেজাজ অনেক খারাপ দেখি অমুকে চান্স পাওয়া দেয়, তমুকে এটা করে দেয়, কোন নিজে পড়ে হনুলুলু বিশ্ববিদ্যালয় আর তোমাকে নিয়ে টপ করে দিবে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তোমাকে নিয়ে টপ করে দিবে, তুমি ওখানে যাবা। এরকম শর্টকাট কোনো উপায় নাই, তাহলে তোমার দরকার নাই। তাহলে সকল বিশ্ববিদ্যালয়ে, যে কোনো বিশ্ববিদ্যালয় প্রাইভেট হচ্ছে একটা পাবলিকে ভালো একটা সাবজেক্টে পড়া ভালো। আর এখানে কোনো টাকা লাগবে না ভাই, 2-3 বছর পড়বা, শুধু বিউপিতে এক্সেপশনাল। এছাড়া যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি 4 বছর পড়াশোনা করবা, ইউনিভার্সিটিকে সর্বোচ্চ 1 লাখ টাকা দিবা, সর্বোচ্চ 1 লাখ টাকা দিবা। বিউপিতে একটু এক্সেপশনাল, 1.5-2 লাখ টাকা লেগে যেতে পারে। তো তুমি যে কোনো একটা অ্যানোনিমাস কোনো প্রাইভেটে পড়তে হইলে তোমার 5-7 লাখ টাকা লেগে যাবে। ওকে, এবার আসো, 1 বছর লস দেয়া কি ঠিক হবে? এই আরেক ইমোশনাল কথাবার্তা মেসেজে আসতেছে, ভাই 1 বছর লস দেয়া কি ঠিক হবে? না, তুই 1 বছরে প্রেসিডেন্ট হয়ে যাবি, তোর 1 বছর অনেক মূল্য, তুই জীবনে অনেক কিছু করে ফেলবি, তুই 1 বছরে মেজাজ গরম হয়ে যায়। এরকম প্রশ্ন পাইতেছি ভাইয়া 1 বছর। আপনারা বারবার মানে আমি মেসেজ দিচ্ছি, আমরা মেসেজ দিচ্ছি যে তোমরা ট্রাই করো, আমরা তোমাদের কাছে বিভিন্ন ভাবে প্রমোশনাল অ্যাক্টিভিটিস দিচ্ছি, আর তুমি উল্টা করো ভাইয়া 1 বছরে কি 1 বছর লস দেওয়ার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ভালো না? আরে ভাই, তুমি যে কোনো জায়গায় বহু ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমার জীবনে 2-3 বছর চলে যাবে ভালো কিছুর জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য 1 বছর না 2 বছর ওয়েট করা ভালো। কারণ তুমি বুঝতে পারতেছো না একটা ভালো বিশ্ববিদ্যালয়, একটা ভালো সাবজেক্টের কত মূল্য। এটা তোমার লাইফ চেঞ্জ করে দিবে, এটা তোমার আইডেন্টিটি চেঞ্জ করে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছ? তাহলে 1 বছর কোনো ফ্যাক্ট না, কিন্তু এই 1 বছরের জন্য যে প্রস্তুতিটা যেন এইরকম হয়। এই 1 বছর লস দিচ্ছ না, 6 মাস 8 মাস লস দিচ্ছ না, এই 6 মাস 8 মাস এত কিছু পড়বা, এত স্ট্রংলি পড়বা যে তুমি এই 6-8 মাসে তুমি এমন ভাবে প্রস্তুতি নিবা যে তোমার চাকরির বাজারের প্রস্তুতিটা কিছুটা এখান থেকে হয়ে যায়। তাই আমরা ডিটেলস পড়াইতে আমরা বুঝি। তুমি যদি এখান থেকে সেকেন্ড টাইম এক একটা শিক্ষক, সে বাংলা ভালো বুঝে পারে, ইংরেজি ভালো পারে, সাধারণ জ্ঞান ভালো পারে, কারণ সে অনেক সময় পেয়েছে, সে এত বেশি হতাশ হয়েছে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে বাস্তবতা এত বেশি শিখেছে, সে শুধু পড়াশোনা করে। এই পড়াটা একটু আবেগ দিয়ে পড়বা, পড়াটা একটু মনোযোগ দিয়ে পড়বা, ইনশাআল্লাহ এই 1 বছর কিচ্ছু না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি এই কোচিং বা টাকা কামানোর জন্য, গাড়িতে চড়ার জন্য, ঢাকা শহরে বাড়ি করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর লস দিছি। ওই বছর অনেক মন খারাপ হয়েছে, বাট এখন আর আমার এগুলো মনে নাই। ট্রাস্ট মি, আমি কোচিং এ ক্লাস দিতাম, আমার স্টুডেন্টদের সাথে 1 বছর আমি ক্লাস করেছি, এত খারাপ লাগতো। মানে আমি যখন চান্স পাইছি তখনই আমি কোচিং এর টিচার হয়ে গেছি। পরবর্তী বছর যারা পড়াইছি ওদের সাথে আমি একবার 4th ইয়ারে গিয়ে একবার ক্লাস করেছি।
তো জাস্ট এটাই বললাম, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। কি হয়েছে, আমার অনেক বন্ধু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাট একটা দুইটা ভালো, অনেক ভালো চাকরি করে, কিন্তু তাদের কাছে এখন আমার গ্রহণযোগ্যতা আছে, বিকজ আমার ফোকাস ছিল বিজনেস, আমার ফোকাস ছিল আমার স্বপ্ন পূরণ করা। আমি আমার ওই রাস্তায় আছি, দ্যাটস আমার অনেক বন্ধুরা এখন আমাকে পছন্দ করে। প্রথমত ছি তুমি কোচিং এর মাস্টার, বাট আমি কোচিং এর শুধু মাস্টার না, আমার চিন্তা ছিল বিজনেস করব, ভালো করব, দিস ইজ মাই ফোকাস। ফোকাস ঠিক রাখছি। আমার চিন্তা ছিল আমি ইউনিভার্সিটিতে যখন পড়বো তখন আমি গাড়িতে চলবো, ঢাকা শহর বিশাল কিছু করব, এবং আলহামদুলিল্লাহ সবকিছু আছে। তো তুমি ফোকাস ঠিক রাখো এবং পরিশ্রম করো, আল্লাহর কাছে চাও, প্রতিদিন ঘুম থেকে ঠিক সময় উঠো। কেন হবে না, মাস্ট হবে, হইতে হবে, এইরকম ভাবে স্বপ্ন দেখো। তারপরে আরেকটা, কোচিং করা লাগবে না, কোচিং করা লাগবে না, কোচিং করা লাগবে না, কোচিং করা লাগবে না, কোনোভাবেই করা লাগবে না। যদি তুমি বাসায় ডেইলি 5 থেকে 8 ঘন্টা অথবা 10 ঘন্টা পড়ো, 5 থেকে 8 ঘন্টা পড়ো, ক্লিয়ার? কোচিং করা লাগবে না। তবে তুমি কি পারবা কোচিং না করে আগামী 6 মাস কন্টিনিউয়াস পরিশ্রম করা? আমার পয়েন্টটা বুঝতে পেরেছো? দ্যাট মিন্স এত লম্বা সময় একা একা পরিশ্রম করা যাবে না, এত লম্বা সময় একা একা পরিশ্রম করা যাবে না। এটা একজন লেখছে, অনেক উত্তেজনা তার, ভাই আজকে কি বাংলা ক্লাস হবে, এত উত্তেজনা, সারা বছর পড়াইতেছি, সারা বছর পড়াইয়া শেষ করে ফেলছি, আজকে একদম 5 মিনিটে শেষ। সে একদম বিশাল কিছু করে ফেলবে আজকে 2 দিনে, মানে এই আধা ঘন্টা 20 মিনিটে তার সব শেষ হয়ে যাবে, পাক না। যাই হোক, এবার আসো, কোচিং করা লাগবে না যদি তুমি একা একা বাসায় পড়তে পারো ডেইলি অ্যাটলিস্ট 5 থেকে 7 ঘন্টা। আমার কথা কি বুঝতে পেরেছো? 5 থেকে 7 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা পড়বা আগামী 6 মাস, প্রতিদিন বুঝে শুনে। এবং সেই পড়াটা যদি ফজরের পরে হয়, সকাল সবাই যখন ঘুমিয়ে থাকবে ওই টাইমটাতে তুমি পড়বা, তুমি মেধাবী হয়ে যাবে 15 দিনে। আমার কথা কি বুঝতে পারতেছো? দ্যাট মিন্স তোমার যদি একা একা পড়তে পারো কোচিং লাগবে না, বাট একা পড়া টাফ এই লম্বা সময়। এবার আসো, শিক্ষক ও কোচিং পছন্দের ক্ষেত্রে কোন দিকগুলো বিবেচনা রাখবা? শিক্ষক কোচিং পছন্দের ক্ষেত্রে অবশ্যই এইটা বিবেচনা রাখবা, প্রতিষ্ঠানটা কেমন, এদের আসলে তাদের কি আমাকে সাপোর্ট দেওয়ার মতো তাদের ক্যাপাবিলিটি আছে কিনা, তাদের শিক্ষকরা কি আসলে যোগ্য কিনা, তাদের শিক্ষকরা আসলে পড়াইতে পারে কিনা, এগুলো মাথায় রাখবা। লক্ষ্য করো, তোমার যদি আমার বাংলা নিয়ে কনফিউশন হয়, আমাকে ছাড়া যদি অন্য কাউকে মানে তোমার মেন্টর হিসেবে মানতে ইচ্ছা হয় বা এরকম ইচ্ছা থাকে, তাহলে তুমি ওই মেন্টরের প্রিভিয়াস ইয়ার্স এর স্টুডেন্টদের কাছ থেকে 5টা টপিক, যে কোনো 5টা টপিকের হ্যান্ড নোট কালেক্ট করো, আর আমার স্টুডেন্টদের কাছ থেকে 5টা টপিকের হ্যান্ড নোট কালেক্ট করো, অথবা একদম বাজে টপিক যেটা কেউ পড়ায় না, বাজারে দেখো না, ওইটা আমাদের স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করো, যারা আমাদের কাছে পড়ে সফল হয়েছে, তখন পার্থক্যটা বুঝে ফেলবা। আমি অনলাইনে অনেককে দেখেছি 3টা টপিক, 4টা টপিক, সর্বোচ্চ 2টা টপিক ভালো করে পড়ায়, ঘুরে ফিরে আজীবন ওই 2টাই পড়ায়, আর কোনো টপিক পড়ায় না। তুমি যে কোনো টপিক সিলেক্ট করো এবং আমার এখান থেকে যারা সফল হয়েছে র্যান্ডমলি একজনকে প্রশ্ন করো, প্লিজ ভাই সুফিয়ান সজীব ভাইয়ার যে ক্লাসগুলো, যে গত বছর 33টা 34টা ক্লাস নিয়েছে, এই ক্লাসগুলোর হ্যান্ড নোটটা একটু দাও, তারপরে মিলাও। যদি বাংলাদেশে আর কেউ এইভাবে প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়ায় সেকেন্ড টাইমদেরকে, তাহলে আমার কাছে আশা লাগবে না, টাকা বইলেও ফেরত দিয়ে দিব। আমি কিন্তু ওই বই দেখা পড়াই না, স্লাইড পিডিএফ দিয়া শুধু তোমাকে বুঝাইয়া দিই না, আমি ধরে ধরে পড়াই। এই পরিশ্রম অন্য খুব কম মানুষ করতে পারে। আমি 33টা, কথা ছিল 15-20টা ক্লাস দিব, আমি নিয়েছি 33টা ক্লাস। এই বছর আমি দেয়া আছে কয়টা, আমার ক্লাস দেয়া আছে মাত্র 15টা, আমি মিনিমাম 30টা বেশি ক্লাস দিব। আমি বলে দিয়েছি বাকি সবাইকে যখন বোর্ড মিটিং হয়েছে যে আমার ক্লাস কেন 15টা, ফার্স্ট পার্টের 15টা, সেকেন্ড পার্টের 15টা, মোট 30টা। আমি বলছি এই ক্লাস হয়ে যাবে 50টা, আমরা ক্লাস বাড়িয়ে দিব, ঠিক আছে? আমি টপিক পড়াবো। এবার আসো, দ্যাট মিন্স শিক্ষক পছন্দ করতে হবে। এবার আসো, আমাদের মনে করেন না মহসিন স্যারের কথা বাদ দেই, জিকের জন্য যে আমাদের শাহিন স্যার, তোমাকে এইটুক গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশে শাহিন স্যারের চেয়ে ভালো, মানে শাহিন স্যার একটা জীবন্ত জেনারেল নলেজ, মানে তার ক্লাস করে পরের দিন আবার পোলাপান ডেলিভারি দেয়, আটকে যায়। মানে শাহিন স্যারের মতো টিচার তুমি যে পাইছো, এটার জন্য আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তোমাকে। মানে শাহিন স্যার কি লেভেলের জিকে টিচার, এটা তুমি তো নাই অনলাইনে কেউ, এখন অ্যাডমিশনে নাই, চ্যালেঞ্জ দিলাম, নাই। শাহিন স্যারের ক্লাস করো, তোমরা তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবা। শুধু দোয়া করার জন্য শাহিন স্যার সুস্থ থাকেন, মহসিন স্যার সুস্থ থাকেন। মহসিন স্যারের কথা তো নাই বললাম, শাহিন স্যারের লেভেলের একটা টিচার তোমরা ডান বামে তুলনা করো,
সায়েন্সের লেভেলের একটা টিচার, তুমি যদি বিবেক থাকে, বুদ্ধিমান হও, তোমার যদি অনেস্টি থাকে, বলতে বাধ্য। তুমি কারোর চেহারা ফান মজা মাস্তির কারণে অন্য কোথাও যাইতে পারো, বাট সায়েন্স স্যারের মতো এত মেধাবী টিচার জিকের জন্য এখন অ্যাডমিশনে নাই নাই নাই, মানে এক কথায় প্রকাশ, তুমি বলো কেউ নাই। সে যেভাবে পড়ায় তার পড়াগুলো অন্যরা পড়ে তারপর ডেলিভারি দেয়, বাট সায়েন্স স্যারের মতো টিচার দ্বিতীয় একজন নাই। তো তুমি কেন আমাদের এখানে আসবা না? ঠিক আছে, মহাসিন স্যারের কথা বাদ দিলাম, কত ঘন্টা পড়বো? কত ঘন্টা পড়লে? মিনিমাম 3 থেকে 4 ঘন্টা করে যদি আগামী 6 মাস প্রতিদিন পড়বা, বাট পরীক্ষা যখন আসবে তখন এটা হয়ে যাবে 8 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা। এখন এটা মেধার উপর ডিপেন্ড করে ভাই। তুমি যদি স্বপ্ন দেখো, তোমাকে সফল হইতে হবে, চান্স পাইতেই হবে, ঠিক আছে, চান্স পেতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই পড়াশোনাগুলো করতে হবে। মিনিমাম এখন 5 ঘন্টা পড়বা। আর পড়ার বেস্ট টাইমটা আমি বলি, তুমি একদম ফজরের সময় উঠো, ফজরের সময় উঠে সবাই উঠার আগে 9টা-10টার মধ্যে 3-4 ঘন্টা পড়ে ফেলো, দেখবা তুমি ভালো করবা, দেখবা তুমি ভালো করবা ভাইয়ের। জাস্ট এই একটা বছর, কালকে থেকে তো কন্টিনিউ পড়াবো, আর কোনো কথা বলবো না, বাট আজকের কথাগুলো একটু শুনো। মানে এতটা মানে হতাশ হওয়া যাবে না। লাইফে আগানোর জন্য একটু তোমাকে আগে কি রাখতে হবে? গোল ফিক্সড করতে হবে। তোমার পরিকল্পনা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। তুমি আমাদেরকে একটু অ্যাজ এ টিচার হিসেবে, একজন পথ প্রদর্শক হিসেবে আমাকে যদি অনেক বেশি মানো, তাহলে তোমার আমার কথা ভালো লাগবে। আমাকে আগামী 6 মাস যদি আমার কথা মানো, তুমি বাংলায় পাস করবা, ভালো করবা, ভালো করবা, এতে কোনো সন্দেহ নাই। দ্যাট মিন্স এখন পড়াটা হলো তোমার বিষয়। তুমি যদি একটু কম মেধাবী ব্যাকবেঞ্চার হও, তোমার প্রতিদিন মিনিমাম 6-7 ঘন্টা 8 ঘন্টা করে পড়তে হবে। আর যারা একটু ভালো মেধাবী 5 ঘন্টা করে পড়লেও তুমি সফল হবা। আমার মনে হয় বুঝাইতে পারছি। ওকে, এবার আসো। এই কথাগুলো কেন ইমোশন ইয়ে হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, কারণ কিসের সাথে কিসের তুলনা করে দুই একজন দেখি। এবার আসো, সেকেন্ডারি ব্যর্থতার মূল কারণগুলো, ব্যর্থতা থেকে শিক্ষা না নেওয়া। তুমি তো একবার ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছো, ওই কি কারণে ব্যর্থ হয়েছে, কিভাবে পড়েছো, কিভাবে পড়ার কারণে তুমি কোন কোন জায়গাগুলো তোমার দুর্বলতা ছিল, ওইটা তোমাকে কি করতে হবে বলো? ওইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ব্যর্থতাকে থেকে যদি তুমি শিক্ষা না নাও, তাহলে তুমি সফল হবে না। তোমাকে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। সঠিক মেন্টর গাইডলাইন না পাওয়া, সেকেন্ড টাইম আরেকটা বিষয়। সেকেন্ড টাইম তুমি কেউ যদি ফান মজা মাস্তি করে তার কাছে যাবা না। প্রত্যেকটা সাবজেক্টের বস টিচারদের কাছে যাইতে হবে, আগুন টিচারদের কাছে যাইতে হবে, যার সঠিক যোগ্যতা আছে, যার এক্সপিরিয়েন্স আছে, যার কি ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এবং সবচেয়ে ভালো পড়ায়, সব টপিক ডিটেলস পড়ায়, লিখে লিখে বুঝে বুঝে পড়ায়। সব টপিকসের গুরুত্ব দিতে হবে। শর্টকাটে চান্স পাওয়ার কোনো উপায় নাই, একবার তো বুঝতে পেরেছ। অর্থাৎ সেকেন্ড টাইম সফল না হওয়ার কারণ একটাই, তুমি সেটা হলো সঠিক মেন্টর বাছাই না করতে পারা। তোমাকে এইবার মেন্টর বাছাই করতে হবে যে নিজে ভালো পারেন। শিক্ষক ভালো পারেন কি পারেন না, এটা তার পড়ার ধরন থেকে বুঝতে পারবা। স্লাইড দেখে পড়ায় দিলে আইডেন্টিফাই করতে পারবা না। আমার কথা কি বুঝতে পেরেছ? সবাই হুটহাট করে পড়াইতে পারে না, ডিটেলস পড়ানোর জন্য যোগ্যতা লাগে। স্লাইডের প্রেজেন্টেশন দেখলেও বুঝবা। ওকে, এবার আসো। তারপরে বললাম পরিকল্পনা ছাড়া পড়াশোনা করা, ফোকাস ঠিক রাখতে হবে। বলছি সেকেন্ড টাইমের যে ব্যর্থতার কারণ হলো পরিকল্পনা নাই। আমি কেন আসছি? শুধু বন্ধু ভর্তি হয়েছে, আমি ভর্তি হয়েছি, সেকেন্ড টাইম একটা সুযোগ আছে দিতে আসছে, এইরকম পরিকল্পনা হলে তোমার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার দরকার নেই। তোমাকে কি করতে হবে? প্রপার একটা স্বপ্ন দেখতে হবে। আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি কোন সাবজেক্টে পড়বো, আমি কেন পড়বো, আমি যে 1 বছর লস দিচ্ছি এর বিনিময়ে আমি কি শিখবো, এইভাবে টোটাল একটা স্বপ্ন দেখবা যে আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি আর্টসের স্টুডেন্ট হলে আমি লতে পড়বো, আমি ইকোনমিক্সে পড়বো, আমি জাহাঙ্গীরনগর পড়বো, চট্টগ্রাম পড়বো, যেই যেই জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায়। আমার বাড়ির পাশের যে বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়বো। আমাকে পারতে হবে। আমি সেকেন্ড টাইম ব্যর্থতার কোনো সুযোগ নাই, জিততেই হবে। এইভাবে একটা পরিকল্পনা করবা এবং আশেপাশের মানুষকে পাত্তা দেওয়া যাবে না, নিজের মতো করে পড়বা। যেদিন সফল হবা ওই দিন মানুষকে জানাবা। একটু সাইলেন্ট থাকবা, একটু ভদ্র থাকবা, মানুষের সাথে অযথা ঝামেলা জড়ানো যাবে না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া যাবে না। ফোকাস একটাই, এট এনি হাউ, এট এনি কস্ট আমি পাবলিকিয়ান হব, আমি ভালো সাবজেক্টে পড়বো। তার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে, যত রাত না ঘুমানো লাগে, আমি এর জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। ওকে, এবার আসো। আমার দ্বারা কিছুই হবে না, এরকম যদি ভাবো, তোমার দ্বারা জীবনে চান্স হবে না। বললাম তো পজিটিভ মাইন্ড হইতে হবে। আমি পারবো, আমি কেন পারবো না? আমি তো 1 বছর ভর্তি পরীক্ষা দিয়েছি, আমার অনেক পড়াশোনা হয়েছে,
আমার অনেক পড়াশোনা হয়েছে, এখন শুধু আমি এটাকে কন্টিনিউ ধরে রাখবো এবং ভাইয়াদের এবার ডিটেলস পড়বো, বুঝে বুঝে পড়বো, না বুঝে আর কিছু পড়বো না। এবার সময় এসেছে বুঝে পড়ার, এবার সময় এসেছে ইংরেজি ভোকাবুলারি অনেক বেশি পড়ার। আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। তারপরে লক্ষ্য করো, সামনে অনেক সময় আছে। এই যারা এটা ভাববা যে আগামী সামনে এখনো 6-7 মাস আছে, আস্তে আস্তে পড়বো, ভাই তুমি তো 6-7 মাস পাইছো, ভাবতেছো তোমার আরেক বন্ধু যে পড়াশোনা শুরু করে দিছে, সে তো অনেক সিরিয়াস। তাহলে আল্লাহ কাউকে বঞ্চিত করেন নাই। সর্বোচ্চ পরিশ্রম করো, মানে টাইমটা প্রপার ইউটিলাইজ করো, বসে থাইকো না প্লিজ। সবাই বসে নাই, তুমি কেন বসে আছো? কি কাজ তোমার? ফেসবুকিং করবা? এটার একটা জিনিসের কারণেই তো তুমি চান্স পাচ্ছ না। নিজের ভালো কেন বুঝো না ভাই? নিজের বাস্তবতা কেন বুঝো না? বাবা মাকে তোমার একদিন বাবা মাকে সহায়তা করতে হইতে পারে। তুমি ভালো জায়গায় যাও, তাহলে দেখবা আশেপাশের মানুষ নিয়ে ভালো থাকবা। তুমি যদি তোমার আইডেন্টিটি না থাকে, তোমার যদি একটা জায়গা না থাকে, কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তাহলে আমি কি বলবো, এই আজকে থেকেই শুরু করো, আগামীকাল এই কথা বলা যাবে না। তারপরে আসো অতিরিক্ত মোবাইল ব্যবহার, যেই কারণে তুমি চান্স পাবা না, এটা হলো একটা বড় বিষয়। অতিরিক্ত মোবাইল ব্যবহার, এই মোবাইলটাকে কি একটু মানে কন্ট্রোল করা যায় না? মোবাইলের কারণে তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলটা শুধু ক্লাস প্রয়োজনে ব্যবহার করো, অন্য আদার জিনিসপাতি মোবাইল থেকে বাদ দিয়ে দাও। রাইতে কথা বলা লাগবে না, কারোর সাথে কথা বলা লাগবে না, প্রেম করা লাগবে না, ফালতু আলাপ করা লাগবে না, শুধু পড়াশোনা করো, শুধু পড়াশোনা করো। বুঝে হইলেও করো, না বুঝে হইলেও করো। আল্লাহর কাছে জানতে চাও, আল্লাহ তুমি আমাকে মেধা বাড়িয়ে দাও, আল্লাহ দেখবা তোমাকে টুডে আর টুমরো মেধাবী বানিয়ে দিবেন। শুধু প্রতিদিন পড়াশোনা করো, একটু বেশি মানে সন্ধ্যা রাতে ঘুমাইতে যাও, ভোর রাতে উঠে যাও, এই প্র্যাকটিসটা করো, দেখবা দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগবে না, শুধু পড়াশোনা করতে ভালো লাগবে। ওকে, ডিটেলস না পড়া, ডিটেলসে পড়তে হবে, শর্টকাট কোনো উপায় নাই। অমুকে একটা স্লাইড দিছে, মজার স্লাইড, এই মজা ফান মাস্তি থেকে ইউনিভার্সিটিতে কোনোদিন প্রশ্ন আসে না, এবার তো বুঝতে পেরেছ। ডিটেলস জানতে হবে, থিম জানতে হবে, বেসিক জানতে হবে, একটা মূল জিনিস জানতে হবে, কনসেপ্ট জানিয়ে পড়তে হবে। পরিবার থেকে আর্থিক মানসিক সাপোর্ট না পাওয়া, এটা একটা বড় কারণ। যাই হোক, পরিবারকে বুঝাইতে হবে যে বাবা মা, আমি তো তোমাদের সন্তান 18 বছর 19 বছর দিয়েছ, আর আমাকে আর একটা বছর দাও, একটা বছর নাই তো আর 8টা মাস দাও, আমি তোমার পায়ে পড়ি। কোন পৃথিবীর কোনো মা বাবা নাই যাকে তুমি এভাবে বোঝানোর পরে তোমাকে সুযোগ দিবেন না, তোমাকে সুযোগ দিবেন। আর এইবার তো আর অফলাইনে কোচিং করার দরকার নাই, শুধু অনলাইনে করো, আমরা আছি। আমরা তোমাকে, তোমার বাবা মার পরে আমরাই হলাম তোমার গার্ডিয়ান, আমরাই হলাম তোমার শিক্ষক, আমরা তোমার বড় ভাই। আমরা তোমাকে যে গাইড দিব, আমাদেরকে 6টা মাস আমাদের কথা শুনো, 6টা মাস আমাদের কথা মতো চলো, ইনশাল্লাহ আমরা তোমাদের জীবন চেঞ্জ করার সহায়তা পুরো থাকবো, সহায়ক হবো। ওকে, একটু ওয়েট করো 1 মিনিট। ওকে, তো যেটা বলছিলাম, তো পরিবারকে একটু বোঝাও। পরিবারকে বোঝাইলে, দুনিয়াতে এত খারাপ মা বাবা নাই যে পরিবারকে বোঝানোর পরেও তোমাকে মানে সুযোগ দিবেন না। পরিবার অবশ্যই তোমাকে কি দিবেন, সুযোগ দিবেন। আর আমরা তো আছি, আমরা তোমাকে কি করব, আমরা তোমাকে সাপোর্ট দিব ভালো করার জন্য। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে ভাইয়া, ভোরতে আব্বা আম্মুকে বুঝিয়ে ফেলেছে। পৃথিবীতে কোনো বাবা মা নাই যে তুমি বোঝানোর পরে আবার কি হচ্ছে। ওকে ওয়েট 1 মিনিট, একটু ধৈর্য ধরো প্রিয় ভাই বোনেরা, ব্যাটারিতে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। ওকে, আমরা আছি। ওকে ওকে, তো যেটা বলছি, তো পরিবারকে একটু ম্যানেজ করতে হবে, এটা তোমার দায়িত্ব। হ্যাঁ, বাবা মা আমাদেরকে সহায়তা করবেন। এবার আসো তোমার স্ট্রং জোন বলো। সেকেন্ড টাইম ভালো করার কারণ, কেন তুমি ভালো করবা? প্রথমবারের অভিজ্ঞতা আছে তোমার কাছে, এবার তুমি ভুল জায়গায় যাবা না, ভালো মেন্টর যাচাই করতে পারবা। তুলনামূলক সময় একটু বেশি আছে, সুতরাং এখন থেকে পরিশ্রম করো। আবার ওকে ওয়েট 1 মিনিট ওয়েট করো। রাফিন ভাই, রাফিন ভাই বারবার ডিস্টার্ব দিচ্ছে, দ্রুত আসতে বলেন। হ্যাঁ, ব্যাটারি একটু ওয়েট করো, ব্যাটারি চেঞ্জ করতে হবে। ইয়েকে বলো দ্রুত, এখানে নাই কিছু।
মনে হয়। একটু ওয়েট করো। একটু নাই, এটা বারবার চলে যাচ্ছে। আচ্ছা ব্যাটারি নিয়ে আসো। নাই নাই, ওকে। যেটা বলছিলাম তোমাদের উদ্দেশ্যে, এত মানে ইয়ে হয়েও না, একটু সাময়িক প্রবলেম সলভ হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ওকে, আমরা পড়াবো আজকে। দেখো আমি তোমাদেরকে জাস্ট একটা প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে বলছি। ওকে, এটা ভালো কিনা? এখন তো চলতেছে। হ্যাঁ, ওই যে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাটারি চেঞ্জ করতেছে। ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়া যাবে না। জীবনে ভালো কিছু করতে হলে একটু ধৈর্য ধরতে হবে। ওকে, একটু ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ আমরা তোমাদের সহযোগিতা করব। ওকে, একটু ধৈর্য ধরো প্রিয় ভাই বোন। তো যেটা বলছিলাম যে তুলনামূলক সময় একটু বেশি পাওয়া সেকেন্ড টাইমে, এটা আমাদের জন্য একটা পজিটিভ কাজ। সেটা হলো সিলেবাস ও প্রশ্নের ধরন সম্পর্কে আগে থেকে আমাদের ধারণা থাকে। এই সময় আমাদের ব্যাটারি চেঞ্জ করছে। ওকে, তো যেটা বলছিলাম যে সিলেবাস ও প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা থাকা আমাদের আগ থেকে, বেসিক টু অ্যাডভান্স পড়ার সময় পাওয়া। ওকে, সেকেন্ড টাইম প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করার মূল কারণ আরেকটা হলো আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স সময় পাই। ওকে, সেকেন্ড টাইম আর কি, সেকেন্ড টাইম বিভাগ চেঞ্জ করার কোনো প্রশ্ন তো এখানে আসার কথা না। ওকে, যেভাবে তুমি বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দিবা, কোন বিভাগের হও সেক্ষেত্রে জাস্ট তোমার সাবজেক্টের বাইরে জিকে পড়লেই হয়ে যাবে যদি কমার্সের হও। ওকে, তো যেটা বলছিলাম, একটু ওয়েট করো। আমাদের আজকে একদম হঠাৎ করে ব্যাটারিতে ঝামেলা দিয়ে দিল। ব্যাটারিতে প্রবলেম। একটু ধৈর্য ধরো প্রিয় ভাই বোনরা। আমার এসি ছেড়ে রাখছে, এসি থেকে আবার ঠান্ডা হাওয়া বের হয় না চতুর্দিক। এরকম হচ্ছে কেন আজকে? না, ল্যাপটপটা কম্পিউটারটা না আলাদা তো। হ্যাঁ আসছে, ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম, চার্জ আছে কিনা এটা দেখ। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, সিলেবাস ও প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা থাকা, এটা আমাদের একটা পজিটিভ সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য। আর বেসিক টু অ্যাডভান্স পড়ার সময় পাওয়া। তাহলে সেকেন্ড টাইমে সফল হওয়ার জন্য আমাদের অনেকগুলো পজিটিভ সাইন আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা ভালো শিক্ষক মানে চিনতে পারি, তুলনামূলক সময় একটু বেশি পাই আমরা। সিলেবাস ও প্রশ্নের ধরন আগে থেকে জানার কারণে আমাদের এবার ইজিতে চান্স পেয়ে যাব। আর বেসিক টু অ্যাডভান্স পড়ার সময় পাওয়া, ফার্স্ট টাইম আমরা না বুঝে না অনেক ভুল করে ফেলেছি, এবার সেই ভুলগুলো আমরা করব না ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা পজিটিভ। এবার আসো, আমরা চলে আসছি। এবার আসো, সেকেন্ড টাইম নিশ্চিত সফল হইতে যেই কাজগুলো করতে হবে প্রিয় ভাই বোনরা, প্লিজ সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এই ফেসবুক রিলস এগুলো থেকে মানে বের হয়ে আসতে হবে। তোমার হাতে ধরি পায়ে ধরি, এটা তোমার ক্যারিয়ার, এটা তোমার জীবন। এগুলো করলে ভালো করতে পারবা না। তোমাকে এই জায়গা থেকে কি করতে হবে? বের হতেই হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মনে রাখবা, প্রতিদিন রাত 12টার সময় অন্তত ঘুমাইতে যাবা। এটা যদি 11টায় হয়, 10টায় হয় বেস্ট, বাট তুমি 5টা অথবা 6টার মধ্যে উঠবাই। এই টাইমটায় যদি সকালে উঠতে পারো, তাহলে তুমি কিন্তু আগামী 6 মাস যদি এই টাইমে উঠতে পারো, এটা একটা অভ্যাস করতে পারো, তুমি ভালো করবা। মনে রাখবা, একটা স্টুডেন্ট যখন সকাল ফজরের পর উঠে, তার কিন্তু আর উল্টাপাল্টা কাজ করতে ইচ্ছা হয় না, তার জীবন নিয়ে ভাবায়।
মানে জীবন নিয়ে সে স্বপ্ন দেখে, জীবন নিয়ে সে ভাবে, তখন তার পড়াশোনা করতে ইচ্ছা হয়। তুমি 15-20 দিন সকালে একদম ভোরে উঠো। আমার মনে আছে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, এমন কোনো দিন নাই যে আমি ফজরের সময় উঠি নাই। ঠিক আছে, আমি এমন একটা ম্যাচ চুজ করেছি যেখানে ফজরের সময় বাধ্যতামূলক উঠতে হবে, নামাজের জন্য ডাকেন। তো ওই দিনগুলো আমার খুব কাজে দিয়েছে। তো তোমরা এরকম একটা অভ্যাস তৈরি করো। মনে রাখবা, জীবনে ভালো করার জন্য এই টাইমটায় এই কয়েকটা দিন স্যাক্রিফাইস করো। একবার তো চান্স পাও নাই, তোমার যে বন্ধুরা চান্স পেয়েছে এখন দেখো তারা এখন অনেকটা এনজয় করবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, তোমাদেরকে কেউ পাত্তা দিবে না, তোমাদেরকে টাকা পয়সা দিবে না, তোমরা এনজয় করার মতো মেন্টালিটি নাই। বাট মনে রাখবা, তোমারও দিন আসবে, তুমিও ভালো করবা, আল্লাহ তোমাকেও সুযোগ দিবেন। একটু স্যাক্রিফাইস করো, একটু ধৈর্য ধরো, একটু লাস্ট মরার আগে মরবা না, লাস্ট বারের মতো আরেকবার ট্রাই করো। আল্লাহ সুযোগ দিচ্ছেন, হয়তো 2-4 বছর পরে সেকেন্ড টাইম কোথাও দেওয়া যাবে না, বাট তোমরা দিতে পারতেছো, একটা চেষ্টা করো। ওকে, এবার আসো, তারপর আসো, মনে রাখবা এই কঠোর পরিশ্রম। জীবনে যদি তুমি একটা জিনিস চাও, মানে আমি এই জিনিসটা চাই, তাহলে যে কোনো জিনিস অর্জন করার জন্য একটা সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম করতে হবে। মনে রাখবে, একটু বেশি পড়ো। এখন থেকে যদি পড়াশোনা করে রাখো, কয়দিন পরে তোমার কি লাগবে বলো, তোমার জন্য সহজ হবে। পড়াশোনাটা এখন করে রাখো, কয়দিন পরে তোমার জন্য কি লাগবে বলো, সহজ হয়ে যাবে সবকিছু। আমরা তো গত 6 মাস একবার পড়েছি, এখন থেকে অনেক বেশি পরিশ্রম করো, বিশ্বাস করো 3 থেকে 4 মাস পরিশ্রম করো, সব পড়াশোনা তোমার হয়ে যাবে, সব পড়াশোনা হয়ে যাবে। তারপরে আসি, মাইন্ডসেট করো, এইভাবে মাইন্ডসেট করো যে আমার সাথে যাই হোক হাল ছাড়বো না। এই একটা কথা তোমাকে অনেকটা এগিয়ে রাখবে। যাই হোক, যে যাই বলুক, মানুষ অনেক নেগেটিভ কথা বলবে, উল্টাপাল্টা কথা বলবে, হাল ছাড়া যাবে না। অনেকে বলবে 1 বছর পড়াশোনা পড়ে পিছিয়ে যাচ্ছে, এই করছো সেই করছো, সব কিছু একদম হজম করবা, হজম করে এটার বেস্ট একটা উত্তর দিবা আফটার 6 মান্থস অর 7 মান্থস অর 8 মান্থস। 6 মাস, 8 মাস, 10 মাস পরে এটা রেজাল্ট দেখাবা। কারোর সাথে মুখে কিছু বলার দরকার নেই। অনেকে অনেক কিছু বলে যাবে, তোমার দ্বারা হবে না, এই করবে না, সেই হবে না, আবল তাবল তোমাকে ডিমোটিভেট করবে, বাট এটার উত্তর দিবা কয় মাস পরে বলো, 6 মাস পরে এটার উত্তর দিবা ইনশাআল্লাহ। তারপর আসো, শর্টকাট না খুঁজে সবকিছু জানার অভ্যাস করো। সেকেন্ড টাইম, তোমার আর কোনো রাস্তা নাই। তোমার জীবনে বড় হইতে হইলে তোমাকে একটু কি করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে। তোমাকে একটু অন্যদের তুলনায় বেশি রাত কি জাগতে হবে। অন্যদের তুলনায় তুমি এমন ভাবে পড়াশোনা করবা। মনে রাখবে, এবার তোমার তুলনা হবে কার সাথে, ফার্স্ট টাইমারদের সাথে। একটা ফার্স্ট টাইমার যদি 2 মাস, 3 মাস, 4 মাস পরে সফল হয়, তুমি যদি সফল না হও, তাহলে সবাই তোমাকে বোকা ভাববে, সবাই তোমাকে গাধা গরু টাইপের মানে উপমা দিবে। তো এইবার তোমাকে চান্স পেতেই হবে ইনশাআল্লাহ। ওকে, শর্টকাট খোঁজা যাবে না প্রিয় ভাই বোনরা। দুশ্চিন্তা না করে চেষ্টা চালিয়ে যাও, দিন ঘুরবেই, তোমার দিনও আসবে, তোমার এনজয় করার দিন আসবে, তোমার ঘোরার দিন আসবে। তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ো, ভালো সাবজেক্টে পড়ো, ওই অনুযায়ী পরিশ্রম করো, তোমারও সব স্বপ্ন পূরণ হবে। তা আমরা এই যাত্রায় তোমাকে তোমার সকল স্বপ্ন পূরণ করার জন্য ভাইয়া তোমাকে অবশ্যই সহযোগিতা করব। আমাদের অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হও, আমরা তোমাকে টোটাল কেয়ার দিয়ে দিব। আর মনে রাখবা, অনেকে বলো ভাইয়া এই 3590 টাকা, 3590 টাকা তোমার জন্য অনেক বেশি হয়। এটা অনেক বেশি না, আমি জাস্ট এটা বলি, তুমি শুরু করে দাও আমাদের সাথে। তুমি আজকে থেকেই পড়াশোনা কি পড়বা আজকে বলে দিচ্ছি, আজকে থেকেই পরিশ্রম শুরু করে দাও। তুমি এই টাকা একসাথে দিতে পারো না, 2 বারে দাও। তুমি আজকে 1500 2000 যা থাকে তুমি ভর্তি হয়ে যাও, তোমার এই একটা স্টেপ তুমি আগে যাও। ভাইয়াদের মতো মানে পরিশ্রমী মানুষদের সাথে থাকলে তোমারও পরিশ্রম করতে ভালো লাগবে। আমরা তোমাদেরকে সর্বোচ্চ ট্রাই করবো ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য বসে আছি, সাপোর্ট দিব। সেকেন্ড টাইম প্রত্যেকটা স্টুডেন্টের সফলতা, আমরা সফল হওয়ার জন্য আমরা পরিশ্রম করি এবং আমরা ইভেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সফল করে দাও। আল্লাহ, তাদের আর কোনো রাস্তা নাই। এই জন্য আমি বিশেষ করে আমি বিন্দু পরিমাণ কোনো ফাঁকি দেই না। আশা করি আমাদের সব মেন্টররা সেম হবেন। ওকে, তো দুশ্চিন্তা না করে তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার দিন ঘুরবে, তোমার স্বপ্ন পূরণ হবে। আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক ইনশাআল্লাহ। এবার আসো মূল মন্ত্র, লাস্ট একটা কথা বলি। ওকে, মূল মন্ত্র, যেই জিনিসগুলো তোমার যদি বাবা মা বেঁচে থাকুক না থাকুক, এই বাবা মায়ের কথা, এই দুইটা মানুষের কথা একটু ভাববা, তাহলেই তুমি সফল হবা। এই দুইটা মানুষ আমাদের জন্য অনেক বেশি কষ্ট করতেছেন। এই দুইটা মানুষ আমাদেরকে 18-19 বছর দিয়ে গেছেন, তাদের মুখে কোনো হাসি ফুটাইতে পারি নাই, তাদের প্রয়োজনে আমরা কোনো উপকার করতে পারি নাই। বাবা মার কথা, বাবা মার পরিশ্রম,
বাবা মা তো আমাদের স্বপ্ন দেখছেন ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এদের এই পরিশ্রমের কথা তোমরা ভুলে যাও না। তুমি যখন বাবা হবা, মা হবা, তখন বুঝতে পারবে একটা সন্তানকে 18 বছর, 19 বছর, 20 বছর পর্যন্ত সবকিছু দিয়ে এই পর্যন্ত আনা কতটা কষ্টের, কতটা পরিশ্রমের। এই দুইটা চোখ বন্ধ করে শুধু এই দুইটা মানুষের কথা ভাবো, তাহলে দেখবা তুমি দুনিয়ার সকল দুঃখ দুর্দশা কোনো কিছু তোমাকে আকৃষ্ট করবে না। তুমি যদি পরিবারকে অনেক ভালোবাসো, নিজেকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো, তাহলে তুমি তোমার ক্যারিয়ারকে ভালোবাসবা। তুমি আগানোর স্বপ্ন তুমি দেখবা। মনে রাখবা, আমি সব সময় একটা কথা বলি, এই কথাটা লিখে রাখবা, যে আমার একার পরিশ্রমে যদি আমার পরিবার, আমার বাবা মা, আমার মানে ফ্যামিলির সবাই ভালো থাকে, তাহলে আমি কেন এই পরিশ্রম করব না? আমি একা পরিশ্রম করলাম, অনেক বেশি পরিশ্রম করলাম, তার বিনিময়ে আমি ভালো থাকলাম, আমার মা বাবা ভালো থাকলো, আমার ভাই বোন ভালো থাকলো, তাহলে হোয়াই নট? তাতে আমি আমার জীবন উৎসর্গ করে দিব। নতুন করে শুরু করো, যে কোনো উপায় আমাকে চান্স পাইতে হবে। জাস্ট বললাম, তোমার জীবন ঘুরবে, তুমিও ভালো করবে, আমাদের সাথে থাকো। তুমি জাস্ট এই টাকাটা মানে 3500-3600 টাকা, এটা কোনো বিষয় না। আজকে যাই হোক, তোমরা আজকের জন্য যারা ভর্তি হতে চাও, তোমরা ভাইয়ের জন্য জাস্ট 3500 টাকা করে দিলাম। 3500 টাকা দিয়ে ভর্তি হয়, এখানে 1500-2000 যা পারো ভর্তি হয়ে যাও। আমরা তোমাদেরকে প্রপার গাইড দিব, আমরা তোমাদের জন্য আছি। আমাদের এখানে যোগ্য মেন্টর আছে। আর কোন প্ল্যাটফর্মে 3 জন শিক্ষক সমান তালে ভালো পড়ান, এক্সপেরিয়েন্স আছে, প্রিভিয়াস সফলতা আছে, এইরকম 3 জন শিক্ষক পাবা না। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েন, মানে রাখবা, মোটামুটি মানে অনেকে ভালো পড়ায়, 2 জন ভালো পড়ায়, আমার সাথে আরেকজন তুলনা করলো, সে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না। ডেফিনেটলি আমার চেয়ে ভালো পড়ায়। এখন আমি যদি এই কথা বলি যে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম কিন্তু পড়ি নাই, ভাল লাগে নাই, তাহলে এটা মিথ্যা কথা হবে না? 2 একজন এরকম করে, ওদের কাছ থেকে সাবধান। যাই হোক, এবার আসো, আমরা একটা টপিক পড়বো। ওকে, সবাই আছো? স্বপ্ন দেখো, সফল হইতে হবে। স্বপ্ন দেখো, সফল হইতে হবে। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, তোমাদেরকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, তোমরা সফল হবা, আমরা তোমাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকে আমাদের প্রতি স্যাটিসফাইড থাকবা। আছে কয়জন? ওকে ভাই, আমরা পেইড ব্যাচে ছিলাম, এখন একটু কোর্স ফিটা কমিয়ে দেন ভাইয়া। ভালো ভালো পরিশ্রম আগামী তোমাদের জন্য, তো আমরা একটা কোর্স না একাধিক কোর্স, সব কোর্স পড়াচ্ছি, ভালো টিচার, ঠিক না? তাইলে এটা নিয়ে এত ইয়ে করো না। তোমার কোর্স ফিটা প্রাধান্য না দিয়ে তুমি যত পারো, 1500 পারো, 2000 পারো, এখন ভর্তি হয়ে যাও। ওকে, এবার আসো, আমরা যেমন আমাদের সেকেন্ড টাইমের ক্ষেত্রে সবচেয়ে ভালো পছন্দের বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন প্যাটার্ন কি করব আমরা দেখিয়ে দিব। ওকে, তাহলে আসো আমরা আজকে শুরু করি। অনেক কথা বলেছি, জি তোমাদের কথাও দেখেছি। এখন আমরা একটু শুরু করি। আমরা একটু কি পড়াবো বলো? আমরা একটু একটা টপিক পড়াই, সবচেয়ে কঠিন, সবচেয়ে বাজে। লিখবা অভিধানের ক্রম। এবার সব টপিক তোমার ভালো বুঝতে হবে, কোনো ভাষা কোনো জ্ঞান রাখা যাবে না। সবাইকে খবর দাও, চতুর্দিকে সবাইকে খবর দাও, ক্লাস শুরু হয়ে গেছে। ভাইয়ার সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যাত্রা শুরু, ক্লাস শুরু, সবাইকে খবর দাও। তোমরা যারা আছো প্রত্যেকে আমাদের ক্লাসে লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা বুঝতে পারে আমাদের ক্লাস কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। অনেক কথা বলেছি, এই কথাগুলো তাদের জন্য বলেছি যারা আমার ভাই, যারা আমার বোন, যারা আমাকে আপন ভাইয়ের মর্যাদা দিবেন বা আপন ভাইয়ের স্থানে বসাবে, তাদের জন্য এই কথাগুলো বলেছি। এখন ফর্মাল ক্লাস শুরু। ওকে, আর আরেকটা বিষয় মনে রাখবা, পড়তে হবে। ডিটেলস পড়ার জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে, এখন টেক্সট বুক পড়তে হবে। কি বুক বলো? টেক্সট বুক। গল্প কবিতা 14টা ছিল না, এখন 13টা, 52 দিনগুলো বাদ। তাহলে 1 নাম্বার হলো কি? টেক্সট বুক। গল্প পড়তে হবে ধরে ধরে, গল্প প্লাস কবিতা প্লাস নাটক, এবার কিচ্ছু বাদ থাকবে না, ভাইয়াও পড়াবো, প্লাস উপন্যাস। তোমাদের স্বর্ণ ভাইয়ের পাশাপাশি আমিও এবার সব ক্লাস নিব। ওকে, এটা একটা বিষয়। 2 নাম্বার পয়েন্ট হলো ব্যাকরণ। ব্যাকরণ নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। নিঃসন্দেহে বিশ্বাস রাখো, আস্থা রাখো, বাংলাদেশে ভাইয়ার মতো সার্ভিস আর তোমাকে কেউ দিবে না। একটা টপিক 2টা টপিক ভালো পড়ায়, ডিটেলস পড়ায়, এরপর আর কেউ পড়াবে না, এরপর আর ডিটেলস পড়ায় না, কোনো রকম ক্লাস নাই, আর ভাইয়ার ক্লাস শেষ হয় না ইনশাআল্লাহ। ওকে, তাহলে ব্যাকরণের জন্য আমার ক্লাস
এই ক্লাসগুলো করলে তোমার 80% কভার হয়ে যাবে। প্র্যাকটিস করবা যে কোনো একটা বই থেকে, আমাদেরও বই দিব কয়েকদিনের মধ্যে। তারপরে আসো, বিশেষ করে একটা বই পাশাপাশি, সেটা হলো 9, 10 এর ব্যাকরণ বইটা তোমরা মুখস্থ করে নিবা। ওকে, তারপর হলো মুখস্থ বিষয়। সেকেন্ড টাইম কোনোভাবেই মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। মুখস্থ বিষয়ের মধ্যে এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো মাস্ট পড়তেই হবে, বাদ দেওয়া যাবে না। যেই বইটা আছে তোমার কাছে ওই বইটা ভালোভাবে পড়ো আর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো পড়ো। তাহলে 3টা পার্ট মাথায় রাখবা, মুখস্থ পার্ট, ব্যাকরণ, আর একটা হলো টেক্সট বুক। এই টেক্সট বুক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কবিতাগুলো এবার মুখস্থ করাবো সেকেন্ড টাইম। আমি কথা দিলাম, আমি তোমাদের কবিতা মুখস্থ শুনবো। মনে রাখবে, এই কবিতা মুখস্থ দরকার হয় না, তবে মুখস্থ করাবো। এই জন্য ভাইয়া ব্যাকরণের চিন্তায় ঘুম আসে না। সানজিদা আফরিন সাক্ষী, তোমার ব্যাকরণের চিন্তা করা লাগবে না ভাই, একদম অনেস্টলি বললাম। ভাইয়া এত সেকেন্ড টাইম, আমি মূলত সেকেন্ড টাইমদেরকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য সেকেন্ড টাইমরা ডিটেলস পড়াইলে তাদের ভালো লাগে। আর আমি কোনো টপিক শর্টকাটে পড়াই না, একদম লিখে লিখে ধরে ধরে ডিটেলস পড়াই। আমার নোটটা শুধু দেখবা যারা অতীতে আমার ক্লাস করেছে, আর সেকেন্ড টাইম এবার তারা নতুন কিছু পাবা ইনশাআল্লাহ। ওকে, তাইলে গল্প কবিতা কিছু বাদ দেওয়া যাবে না, ব্যাকরণ বাদ দেওয়া যাবে না, মুখস্থ করতে হবে। এখন তোমরা যদি বলো শর্টকাট পড়াইতে পড়াবো, ভাই প্লিজ তোমরা সেকেন্ড টাইম তোমাদের চান্স পেতে হবে। ফার্স্ট টাইমের তুলনায় তোমাকে একটু বেশি পড়তে হবে, তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। সেকেন্ড টাইম সফল হওয়ার আরেকটা মূল মন্ত্র হলো আল্লাহর রহমতে আমরা অনেক দিন সময় পাবো ও রিভিশন দিতে পারবো। আমরা 15 ডেজ রিভিশন নামে একটা প্ল্যান দিব। 50 দিনে তোমাকে পরীক্ষা নিব এবং ক্লাস দিব। ওই একটা রিভিশন যদি কন্টিনিউ করতে পারো প্রথম ফাউন্ডেশন ক্লাসের পরে, তুমি এমনিতেই সফল হয়ে যাবে। ওকে ওকে, এবার আসো, একই কথা 9, 10 এর ব্যাকরণ। যে কোনো বইয়ের মধ্যে যে কোনো বাংলা ব্যাকরণ পড়তে যাও, ওই বইয়ের ভিতরে দেখবা 9, 10 এর ব্যাকরণ বইটা হুবহু কপি করে দেওয়া আছে। তুমি গ্রামার পড়লেও পারো। 9, 10 এর ব্যাকরণ অসুবিধা কি, অনেক সময় আছে তো, ব্যাকরণটা একটু দেখবা, তোমার কনফিডেন্স লেভেল একটু ভালো থাকবে। ওকে ইনশাআল্লাহ। তো সেকেন্ড টাইম তোমরা আমাদের সাথে থাকো, আমাদের এখানে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে আমরা ভালো একটা জায়গা যাব, সবাই যেন সফল হই, আমরা সেভাবেই তোমাদেরকে পরিশ্রম করাবো ইনশাআল্লাহ। এবার আসো, স্টার টপিকের নাম লেখো অভিধানের ক্রম। সবাই শুরু ক্লাস, অনেকক্ষণ পরে ক্লাস শুরু করলাম। লিখবা অভিধানের ক্রম। সবচেয়ে কঠিন এটা পড়লে তোমার ব্রেন অনেকটা ক্লিয়ার হবে, এটা পড়লে তোমার ব্রেন অনেকটা ক্লিয়ার হবে। একদম ডিটেলসে পড়িয়ে দিচ্ছি অভিধানের ক্রম। যারা জীবনে পারো না, যারা ব্যাকরণ বুঝো না, আজকে দেখো গাণিতিক ভাবে তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তুমি জিনিসটা একদম কঠিন একটা জিনিস, একটা টপিক পড়াচ্ছি, অভিধানের ক্রম। সবাই বাম পাশে তীর চিহ্ন লিখবা। অভিধানের ক্রম মানে, সবাই লেখো অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ, সাজানো অথবা সজ্জিত শব্দ। এটা আমার একটা বানানো কথা, এটা না লিখলে হইতো, বাট আমি সব লিখে রাখবো। ওকে, ভাইয়া সেকেন্ড টাইম বললেন না, শুনলেই কান্না পায় উপমা। ইনশাআল্লাহ উপমা তুমি লিখে রাখো, তোমার যে চেষ্টা, তোমার যে আগ্রহ, ভাইয়া বলে দিলাম অন রেকর্ডে, তুমি আগামী বছর তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং তোমার স্বপ্নের সাবজেক্টে পড়বা। ওকে, এরকম এই বছর যে রাফি সেকেন্ড হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাফিকে আমি একটা ভয়েস দিয়েছিলাম, অনেক বেশি পরিশ্রম করতেছে, আমি বুঝতে পারতেছি, তখন ভয়েস দিছি, এত হতাশ হয়ে না, তুমি তোমার রেজাল্ট দেখে তুমি বিশ্বাস করবে না। সে জাস্ট আইসে আমাকে ওই ভয়েসটা দিছে। তা আমার হাজার হাজার, আমরা 8,000 বেশি স্টুডেন্ট সার্ভিস দিয়েছি, এত স্টুডেন্ট তো মনে থাকে না। সে ভয়েস দিয়েছে যে ভাই আপনি কিভাবে বুঝলেন। ঠিক আছে, জিকের জন্য শাহিন, জিকে শাহিন ভাই আসবে ইনশাআল্লাহ। ওকে, আর তোমাদের উদ্দেশ্যে ভাইয়াদের একটা নিবেদন, আকুল আবেদন, আমাদের চেয়ে অনেস্টলি বলি, একদম মন থেকে বলি, চোখ বন্ধ করে বলি, আমাদের মতো বেস্ট কম্বিনেশন এত ডিটেলসে পড়ায়, গুছিয়ে পড়ায় অন্য কেউ না। সুতরাং অন্যদেরকে আমাদের কথা বইল, ঠিক আছে। আর অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ অথবা সজ্জিত শব্দ। ওকে, এখন ডিকশনারিতে কিভাবে সাজানো থাকে, তাহলে আমরা এখন লিখি, লক্ষ্য করো, আমরা লিখি ডিকশনারি ক্রম।
ডিকশনারি মানে কি? অভিধান, তাই না? ডিকশনারির ক্রম, ডিকশনারিতে কিভাবে শব্দগুলো সাজানো থাকে মনে রাখবা। আমরা জানি সাবেক ভাইয়া, আপনার ক্লাস আমার আচ্ছা ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা জানি স্বাভাবিকভাবে মানে স্বরবর্ণ বর্ণ পরিচয়টা কি? প্রথমে থাকে স্বরেয়, স্বরে, রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রি, এ, ওই, উ, ও, রাইট? এরপরে থাকে ক, খ, গ, ঘ, ঙ, এভাবে শেষ পর্যন্ত, তাই না? চন্দ্রবিন্দু। কিন্তু ডিকশনারিতে থাকে প্রথমে থাকে স্বর মানে স্বরবর্ণ ঠিকই থাকে। তাহলে ডিকশনারিতে কমও দেখবে প্রথমে থাকবে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ মোট কয়টি বলা মনে আছে? 11টি। তো এই 11টির একটা সিরিয়াল আছে, লেখো। তারপরে প্লাস এরপরে থাকবে অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। বিসর্গ কিন্তু এটা না প্রিয় ভাই বোনেরা, এইরকম দিলে বিসর্গ হবে না, এটা হলো এটা হলো কোলন, ওকে? আর মাঝখানে গ্যাপ দিলে এটাকে বলে বর্ণ। তাহলে পরীক্ষা আসবে ইনশাল্লাহ সফল হবা। তোমাদেরকে তোমরা যারা আমাদের ক্লাস করো, যারা আমাদের এখানে ভর্তি আছে, আলহামদুলিল্লাহ এইটুক তো তোমার কাছেও ভালো লাগে যে তুমি এমন এক জায়গায় ভর্তি হয়েছো যেখানে যেই গ্রুপে তুমি ঢুকছো বাংলাদেশে আর কোনো কোচিং এত স্টুডেন্ট আছে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদিনে আমাদের 350+ স্টুডেন্ট ভর্তি হয়েছে। এইটার রেকর্ড শুধু আমাদের পরিশ্রমের কারণে হয়েছে। গত বছর আমাদের ম্যাক্সিমাম সেকেন্ড টাইম সব সফল। তো এই বছর ইনশাল্লাহ তোমরা সফল হবা, একজনও বঞ্চিত হবা না। তোমরা পরিশ্রম করো, সেকেন্ড টাইম অনেক বেশি স্টুডেন্ট চান্স পায় বিউপি, জাহাঙ্গীরনগর, যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে। ওকে, মনে খারাপ করবা না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এইবার তুমি ভালো সাবজেক্টে পড়ো, মেন্টালিটি এরকম করবা ফার্স্ট টাইমে চান্স পাইলে হয়তো ইতিহাস, উর্দু, পালি, সংস্কৃতিতে পড়তাম, এবার আমি আমার পছন্দের সাবজেক্টে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তাহলে ডিকশনারিতে ক্রম হলো প্রথমে থাকে স্বরবর্ণ, কিন্তু এরপরে ক, খ হওয়ার কথা না হয়ে অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, তারপরে হলো ব্যঞ্জন বর্ণ। তারপরে কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের ভিতরে একটা ঝামেলা আছে, লক্ষ্য করো। ব্যঞ্জন বর্ণ মনে রাখবা ক, খ, গ, ঘ হওয়ার কথা না। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়ের পরে কি চলে আসে? খ না হয়ে কয়ের পরে ক্ষীয়, এটা মাথায় রাখবা। কারণ এই ক্ষীয় ভাঙতে কি লাগে বলতো? ক প্লাস মূর্ধন্য স, কারণ এই ইকুয়াল টু হলো ক্ষীয়। এই ক্ষীয়ের ভিতরে কি আছে? ক। দ্যাট মিন্স ক জাতীয় বর্ণ ডিকশনারিতে ডেফিনেটলি ক্ষয়ের আগে আসবে। বুঝার ট্রাই করো, ক জাতীয় বর্ণ ডিকশনারিতে ক্ষয়ের আগে আসবে। তুমি আগে লেখো। তাহলে কি বলছি? ডিকশনারির ক্রম হলো প্রথমে স্বরবর্ণ, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ব্যঞ্জন বর্ণ। কিন্তু ব্যঞ্জন বর্ণের ভিতরে স্বাভাবিক নিয়ম হলো ক, খ, গ, এরকম না। কিন্তু ডিকশনারিতে তুমি কয়ের পরে ক্ষীয়টা পাবা, কারণ ক্ষীয়ের ভিতরে একটা ক আছে। অর্থাৎ কয়ের আলোচনা শেষেই তো ক্ষয়ের আলোচনা শুরু। তো মনে রাখবা কয়ের আগে খ পাবা, তারপরে সব ঠিক আছে। তারপরে কি? সব ঠিক আছে। কয়ের আগে কি পাবো বলো তো? খ পাবা। কেন কয়ের আগে খ পাবা বলো? কেন কয়ের আগে খ পাবো? কারণ ক্ষীয়ের মধ্যে ক্ষয়ের আগে ক্ষীয় পাবো। ওকে, কি বললাম? ক্ষয়ের আগে ক্ষীয় পাবো কারণ ক্ষীয়ের মধ্যে ক আছে। তারপরে লক্ষ্য করো, তারপরে এবারে যাইতে যাইতে ড আছে না? ড, ড এর পরে কি? ঢ হওয়ার কথা না? ড এর পরে ঢ না হইয়া ডয় শূন্য র। ওকে, ডয় শূন্য র। তারপরে কি? ঢ, ঠিক আছে। ট, ঠ, নিয়ম অনুযায়ী লক্ষ্য করা, বুঝার ট্রাই করো। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এটা হইলো স্বাভাবিক সিরিয়াল। কিন্তু ডিকশনারিতে পাওয়া কি? এই ড এর পরে ডয় শূন্য র, আর এই ঢ এর পরে কি পাওয়ার কথা? মূর্ধন্য না, তার আগে আবার পাওয়া কি জানো? ঢয় শূন্য র, তারপরে মূর্ধন্য। বোঝার ট্রাই করো। তাইলে এইটার আগে এটার পরে কি? ডয় শূন্য র। ওকে, ঢয়ের পরে কি হলো? ঢয় শূন্য র, তারপরে মূর্ধন্য। ক্লিয়ার? তারপরে মনে রাখবা এই যে লক্ষ্য করো, ত, থ, দ, ধ, দন্তন্য। বুঝার ট্রাই করো, ত, থ, দ, ধ, দন্তন্য। এখন বুঝার ট্রাই করো, এই ত প্লাস ত এর পরে কি পাওয়া যায়? থ। ত এর পরে থ না হয়ে ত এর পরে হলো, ত এর পরের বর্ণটা ডিকশনারিতে খণ্ডত পাবা। ত এর পরে কি পাবা? খণ্ডত পাবা। এবার আসো, ত এর পরে কি পাবা? খণ্ডত পাবা। তো সবাই একটু মনোযোগ দাও, কঠিন কিছু না ভাইয়া, সহজ করে দিচ্ছি। কঠিন কিছু না, সহজ করে দিচ্ছি। অর্থাৎ অর্থাৎ তাহলে বলো তো আমরা কি বললাম ডিকশনারিতে? তাহলে এটুক তো শেষ, এটুকের শেষের পরে, ওকে, এটুক শেষের পরে আমরা কি দিব লক্ষ্য করো, আমরা ডট ডট দিয়া দিয়া ত প্লাস খণ্ডত প্লাস থ এভাবে দিও। তাহলে বুঝার ট্রাই করো। প্রথমে স্বরবর্ণ, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের ভিতরে হবে
প্রথমে ক, কয়ের পরে খ না হয়ে ক্ষিয়, তারপরে খ, এবার ডট ডট দিয়ে বাকি সব ঠিক আছে সিকোয়েন্স, ড এর পরে ঢ আর কথা কিন্তু না হয়ে ড শূন্য র, তারপরে ঢ এর পরে কি মূর্ধন্য হওয়ার কথা, তাই না? তার আগে কি ঢ শূন্য র, এই সিরিয়ালটা মেনটেন করবো। ওকে, এবার আসো, তাহলে এটা হলো ডিকশনারি সিরিয়াল। এই সিরিয়ালে থাকলে আমরা বলবো এখানে এটা ডিকশনারির নিয়ম মেনেছে। বলো, এই সিরিয়াল মেনটেন করলে আমরা বুঝবো এটা ডিকশনারির নিয়ম মেনেছে। এখন আসলে কি জানবে ইউনিভার্সিটি, তাই না? আসলে ইউনিভার্সিটি কি জানতে চাইবে, এটাই তো তোমার কথা, তাই তো? এবার আসো, আমরা বিশ্ববিদ্যালয় কি জানতে চাই সেটা আমরা দেখব। লক্ষ্য করো, লক্ষ্য করো, ব্যাকরণে ডিকশনারি সাজানো হিসেবে আমি যদি বলি প্রথমে স্বরেয়, তারপরে ক, তারপরে স্বরেয়া, তারপরে রস্বই। এখন এই চারটা বর্ণ কি ডিকশনারি সিরিয়াল অনুযায়ী সাজানো আছে? ওই স্বরবর্ণ ক, ক্ষিয়, খ, তারপরে এই সিরিয়ালে আছে? লক্ষ্য করো, ওই সিরিয়ালে নাই। কারণ কি জানো? ডিকশনারিতে একদম খুললে প্রথমে স্বরবর্ণের আলোচনা পাবা, অ, তারপরে ক না, এই চারটার মধ্যে এরপরে কার আলোচনা পাবা? স্বরেয়া, তারপরে রস্বই, এই তিনটার পরে চতুর্থ নম্বরে যায় ক। তাহলে বলতো 1 2, এটা হলো 3, এটা কি 3 আর এটা 4। দ্যাট মিন্স এটা ডিকশনারি সিরিয়াল মানে নাই, বোঝার ট্রাই করো। তারপরে যদি এটা কি হইতো, এটা যদি এইভাবে সাজানো থাকতো স্বরেয়, স্বরেয়া, রস্বই, ক, দ্যাট মিন্স এটা ডিকশনারি সিরিয়াল অনুযায়ী আছে। এটা তো বর্ণের ক্ষেত্রে, কিন্তু যদি শব্দ হয়, বলো, কিন্তু যদি কি হয়, শব্দ হয়, তাইলে কি হবে? যদি শব্দ হয় তাইলে কি হবে? শব্দ হলে লক্ষ্য করো, আমি যদি বলি এইরকম সুফিয়ান, লক্ষ্য করো, লিখবা সুফিয়ান, তারপরে লিখলা মহসিন, তারপরে লিখলা শাহিন। ওকে, শাহিন। যদি বলা হয় এই তিনটা শব্দের মধ্যে কোনটা মানে কোনটা আগে কোনটা পরে, এটা কিভাবে চিন্তা করবা? প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের কম্পারিজন হবে। প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের কম্পারিজন হবে। প্রথম বর্ণ অনুযায়ী আমরা এটাকে সিরিয়াল করে দিব। প্রথম বর্ণ যদি একদম সেম হয় আমরা দ্বিতীয় বর্ণে যাব। তাহলে এটা প্রথম বর্ণ দন্ত স, এটা প্রথম বর্ণ ম, এটা প্রথম বর্ণ তালব্য স। এবার আসো, এই তিনটা বর্ণ থেকে যে ম সবার আগে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ আমাদের বর্গীয় বর্ণ কয়টা? 25টা। 25টার মধ্যে শুধু ম আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স নাই। ঠিক আছে, তাহলে ম আছে, কারণ 5 নাম্বার বর্গে প, ফ, ব, ভ, ম, তাহলে ম হলো 1 নম্বরে। এখন একটা আছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। স এর সিরিয়ালে কোনটা আগে বলো? স এর সিরিয়ালে কোনটা আগে? আমরা কিভাবে পড়ি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এইভাবে না? তাহলে বলো তো স কোনটা আগে? এইটা আগে। এটা 1, সরি এটা কত? 2, কারণ 1 তো আমরা পেয়েছি। এটা হলো 1, তাহলে সুফিয়ান হলো 3। এই বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। তাহলে এই তিনটা শব্দের মধ্যে ডিকশনারিতে কোনটা আগে পাওয়া যাবে? এই তিনটা শব্দের মধ্যে ডিকশনারিতে আগে পাওয়া যাবে হলো মহসিন, 2 নম্বরে পাওয়া যাবে শাহিন, 3 নম্বরে সুফিয়ান। বুঝাইতে পারছি? এগুলো তো একদম সহজ, এগুলো তো একদম সহজ। এখন যদি কঠিন কোন শব্দ আসে, যদি কঠিন কোন শব্দ আসে, যদি শব্দটা হয় এইরকম ক্ষিয়, যদি শব্দটা হয় হয়ের নিচে ন, যদি শব্দটা হয় তয়ের নিচে দন্তন্য, ঠিক আছে, অথবা যদি শব্দটা হয় এরকম তয়ের নিচে ম, তয়ের নিচে কি ম, তাহলে এই তিনটা বর্ণ ডিকশনারিতে কোনটা আগে কোনটা পরে কিভাবে তুমি বুঝবা? এই তিনটা শব্দ ডিকশনারিতে কে আগে কে পরে কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য তোমাকে আগে এগুলো ভাঙতে হবে। এরা তাহলে প্রথমটার ভিতরে আছে ক যোগ মূর্ধন্য স, ক হসন্ত। এটার ভিতরে আছে হ প্লাস মূর্ধন্য, হ যোগ মূর্ধন্য, নিচে ন থাকলে। এটার ভিতরে আছে ত যোগ দন্তন্য, নিচে ন থাকলেই মূর্ধন্য হয় না, শুধু হয়ের নিচে ন থাকলে কোন ন? মূর্ধন্য। তয়ের নিচে ন থাকলে দন্তন্য, মাথায় রাখবা। ওকে, এবার আসো, আর এটার সাথে আছে ত প্লাস ম। এখন আমাদের মূল শব্দ কয়টা? 4টা। এই 4টা থেকে কোনটার সাথে কোনটার তুলনা বলো? প্রথমটার সাথে প্রথমটার তুলনা। ক এর সাথে ক, হ, ত, ত। এখন বলো তো, এটাতে আছে ক, এটাতে আছে হ, ত, ত,
তাহলে বোঝাতে চেষ্টা করো। ক আছে, হ আছে, ত আছে, ত আছে। এই তিনটার মধ্যে প্রথম বর্ণ কোনটা ডিকশনারিতে ক, তাহলে ক্ষীয়টা 1 নম্বরে পাবো, সিম্পল হিসাব। এবার বলো তো হ আছে, ত আছে, হ আগে না ত আগে? সবাই বুঝা ট্রাই করো, হ আগে না ত আগে? ডেফিনেটলি ত, থ, দ, ধ, দন্তন্য। হ তো আমাদের বর্গীয় বর্ণে নাই, তাহলে ত আগে, হ পরে। এখন বুঝা ট্রাই করো তো ত কয়টার মধ্যে আছে? 2টার মধ্যে। যেই এই 2টার মধ্যে ত আছে, ডেফিনেটলি এই 2টা অবশ্যই হয়ের আগে। তাহলে হ কয় নাম্বার দিব? সবাই একটু উত্তর দাও তো। হ কয় নাম্বার দিব? সবাই উত্তর দাও, বলো এই হ কয় নাম্বার দিব? হ দিব 4 নাম্বার। এবার বোঝার ট্রাই করো। এবার এই কেন 4 নাম্বার দিব বলো তো? 1 নাম্বার তো ক, 2 নাম্বার কে আছে? ত আছে, কারণ হ কোন আমাদের বর্গীয় বর্ণে নাই সিরিয়াল অনুযায়ী। 2 নাম্বার আছে ত, কিন্তু ত কয়টা? 2টা। তাহলে এই 2টা ডেফিনেটলি এই হয়ের আগে হবে, তাহলে 2টাই হয়ের আগে। ওই 2টার মধ্যে 2 আর 3 হবে, তাহলে হ তো 4 নম্বরে চলে গেল। এবার বলো তো ত আছে, ত আছে, বোঝা যাচ্ছে না কে আগে পরে? যদি 2টা সেম বর্ণ হয় তাইলে আমরা পরের বর্ণে চলে যাব। তাহলে আমরা কোন বর্ণে চলে যাব? পরের বর্ণে। তাহলে এটা আছে দন্তন্য, এটা আছে ম। এবার তোমরা চিল্লায় বলো তো এই দন্তন্য আগে না ম আগে? সবাই বলো দন্তন্য নাকি ম, কোনটা আগে? দন্তন্য আগে না ম আগে? সবাই বলো দন্তন্য আগে নাকি ম আগে? সবাই বলো দন্তন্য আগে নাকি ম আগে? সবাই একযোগে। ইয়েস, আমরা জানি ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। তাহলে দন্তন্য আগে, তাহলে দন্তন্য আগে, তাহলে এটা হলো কি? দন্তন্য কয় নাম্বার? 2 আর ম হলো 3। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমাদের এটা হলো 1, এটা হলো 4, তারপরে দন্তন্য আর হলো ম, তাহলে এটা হলো 2 আর এটা হলো 3। বলো তো সবাই উত্তর দাও, কার কার হয়েছে? কার কার হয়েছে? যাদের হয়েছে তারা ইয়েস বলো, যাদের হয়েছে তারা ইয়েস বলো। সবাই যাদের হয়েছে তারা ইয়েস বলো। অনেকে আমাদের অপটিমিস্টিক ব্যাচের ক্লাস কখন শুরু হবে বলতেছো। প্রিয় ভাই বোনরা, তোমরা একটু নিজেদের মতো পড়াশোনা শুরু করে দাও, তোমরা একটু নিজেদের মতো করে পড়াশোনা শুরু করে দাও। আমরা তোমাদেরকে কি করব? আমরা তোমাদেরকে এখন, তোমরা বেসিক বইগুলো পড়ো, টেক্সট বুক গুলো পড়ো, ওকে, গল্প কবিতাগুলো পড়ো ইনশাআল্লাহ। তাহলে কার কার হয়েছে ইয়েস বলো। অনেকের হয়েছে। এবার আসো, এটা তো গেল কি দিয়ে বলো? এটা গেল বর্ণ দিয়ে। তাহলে যুক্ত বর্ণ যদি আসে তাহলে আমাদের আগে যুক্ত বর্ণ কি করতে হবে বলো? ভাঙা শিখতে হবে, যুক্ত বর্ণ ভাঙা শিখতে হবে। এবার আসো, তোমাদেরকে আমি যদি বলি বিশ্ববিদ্যালয়ে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন আমরা এখন ইয়া করব। তোমাদেরকে যদি বলি এরকম ল, ল এর সাথে ক, এই কালারটা চেঞ্জ করি নাকি, হোয়াইটে যাই, ওকে, লক্ষ্য করো ল, ল এর সাথে হলো ক, সবাই মনে রাখবা। তারপরে ল আবার গেল, ওকে না, ঠিক আছে ভাই, কি দরকার এক কমেন্টে এতবার করে মানুষের? অপ্রয়োজনীয় কথা বললো না প্লিজ, অপ্রয়োজনীয়। ল এর সাথে ম, তারপরে ল এর সাথে প, তারপরে ল এর সাথে ল। মনে করো আমি 4টা অপশন এটারে ঘুরে পেঁচে লিখছে, জাস্ট এখন তোমাদেরকে আমি শিখাইছি এটার ভেতরে তুমি কে আগে কে পরে বিশ্লেষণ করো। সিম্পল একটা বিষয়, প্রত্যেকটার প্রথম বর্ণ ল, তাহলে ল দিয়ে তো বোঝা যাচ্ছে না, কোন বর্ণ দিয়ে দেখবো? দ্বিতীয় বর্ণ দিব। এটা ক, এটা ম, এটা প, এটা ল। এবার দেখি এটার মধ্যে 1 2 3 সিরিয়াল লেখো তো। আর এগুলো যুক্ত করতে হইলে মোবাইলে এরকম দিতে হবে ল হসন্ত প্লাস ক। ল আগে ল লিখবা, তারপর হসন্ত, তারপরে ক দিলে দেখবা লয় ক একসাথে হয়ে যাচ্ছে। ওকে, এখানে কে আগে কে পরে একটু তোমরা আইডেন্টিফাই করো। এটা একটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। হাই, এটা কোনটা আগে কোনটা পরে? কয়েকজন আছে অপ্রয়োজনীয় কথা বলো প্লিজ। প্রিয় ভাই বোনেরা, কেন এরকম করো? তোমাদের তোমাদের জীবন নিয়ে আমরা এত সিরিয়াস, আমি চাইলে তো এত চিল্লা হাল্লা নাও করতে পারতাম, তাই না? সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও প্লিজ। তোমরা আমাদের ক্লাসটা শেয়ারে রাখো অথবা অ্যাটলিস্ট
লাইক রিয়েক্ট দাও, হাজিরা দাও প্রত্যেকে, যেন অন্যরা যেন আমাদের ক্লাসটা খুঁজে পায় সহজে। হাজিরা দাও, এটার উত্তর দাও সবাই, সহজভাবে বুঝবা। প্রত্যেকটা প্রথম বর্ণ ল, তাহলে এই লয়ের কোনো ভ্যালু নাই, এটা দিয়ে কোনটা আগে কোনটা পরে বোঝা যাবে না। তো এই লয়ের সাথে ক, তাহলে ক অবশ্যই 1 নম্বরে, এটার সাথে ম আছে, প আছে, ল আছে, তাহলে প ফ ব ভ ম, তাহলে প কয় নম্বরে? 2। বলো ম, ওই প বর্গের পঞ্চম বর্গের 4 নাম্বার, এটা 3। ল কোন 25টা বর্ণের বর্গীয় বর্ণের মধ্যে নাই, তাহলে এটা অটো 4। বলো কার কার হয়েছে? দেখো একটা প্রশ্ন কত সহজ, কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, পারা যাবে, পারা যাবে। ভাই এই ক্লাসটা কোন টপিক পড়ানো হচ্ছে? এই ক্লাসটা আমরা ডিকশনারির ক্রম পড়াচ্ছি, মানে বর্ণ কিভাবে ডিকশনারিতে খুঁজবা। তোমাকে একটা শব্দ দিবে, এই 4টারে উল্টা পাল্টা এভাবে দিবে, যদি এটা লয় ক থাকতো, লয় প থাকতো, তারপরে লয় ম লয় ল, তাহলে ডিকশনারি সিরিয়াল মানছে, কিন্তু এটা মানে নাই, কারণ এটা সিরিয়াল ঠিক নাই। ডিকশনারিতে এটার অবস্থান এইভাবে পাবা না। ডিকশনারিতে প্রথমে পাবা কি বলো? লয় ক, তারপরে পাবা লয় প, ঠিক আছে, তারপরে পাবা কি লয় ম, এগুলো একটু বুঝবা, তারপরে পাবা লয় ল। তোমরা অনেকে একটু পাকনামি করবে, এগুলো তো আমি বুঝি, এগুলো আমি পারি, কি দরকার সময় নষ্ট করার? আরে ভাই এগুলোই আসবে। ব্যাকরণ কোন দিন কোনটা কঠিন আছে? সব ব্যাকরণ তো তোমরা পারো, মনোযোগ দিয়ে দেখো। ভাইয়া যা পড়াই সব কখন আসবে, কেন জানো? ভাইয়া সবই পড়ায় দিব, সব কনসেপ্ট ক্লিয়ার করে দিব। জাস্ট প্রমিস করলাম, তোমরা ইচ এন্ড এভরিওয়ান আমাদের উপর প্লিজ থাকবা, ইনশাআল্লাহ সবাই আমাদের উপর খুশি থাকবে। ওকে সবাই হাজিরা দিছো? দাও নাই কে কে? প্রত্যেকে হাজিরা দাও, হাজিরা দাও নাই কে কে? আল্লাহ, যারা হাজিরা দেয় নাই তাদের চান্স কি রাখো, ঝুলে রাখো নাকি? না এরকম কথা বলবো না। ওকে হাজিরা দাও। এবার বুঝছো এই পর্যন্ত? পারা যাবে? ওকে এবার আসো, আমরা আরো কিছু প্রশ্ন কি করব, আরো কিছু প্রশ্ন, এই টপিকটা একদম ক্লিয়ার করে ফেলবো, এই টপিকটা একদম কি করব, ক্লিয়ার করে ফেলবো। ওকে এবার আসো, স্টার দিয়ে লিখবা প্রশ্ন, লিখবা আভিধানিক ভাবে সজ্জিত শব্দ কোনটি? আভিধানিক, এবার কঠিন প্রশ্ন, আভিধানিক ভাবে সবাই লিখবা, ভাইয়ার ক্লাস মানে লিখতে হবে। ওকে আভিধানিক ভাবে সজ্জিত 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 শব্দগুচ্ছ, আভিধানিক ভাবে সজ্জিত শব্দগুচ্ছ, তাহলে ক আমি লিখলাম, কত লিখলাম? একতা, তারপর বললাম 71 21, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছে, একতা 71 21, একটু বুঝবা, সব পড়াবো। ওকে অপশন খ, মনোযোগ দিয়ে পড়তে হবে। কবি, কাব্য, কবিতা, মনোযোগ দিতে হবে, লিখতে হবে, তাহলে মনে থাকবে। ভাই স্লাইড দিয়ে পড়াই দিলে তোমাদের কয়দিন পর আর মনে থাকবে না। ফুল, ফল, কষ্ট হলো একবারে তো ভাইয়ের নোটটা হয়ে যাচ্ছে, আর যদি স্লাইড দিয়ে বুঝিয়ে দিতাম, স্লাইড দেখতে স্ক্রিনশট দিয়ে রাখতাম, আর কোনোদিন কাজে লাগতো না। ওকে তাহলে ফুল, ফল, ফলন। 4 নম্বরে মঞ্চ, মালঞ্চ, আরেকটা হলো মঞ্জুর, মঞ্জুর, মঞ্চ, মালঞ্চ, মঞ্জুর, মঞ্চ, মালঞ্চ, মঞ্জুর মানে হলো এই 3টা শব্দ, যদি ডিকশনারির এই 3টার মধ্যে কোনো একটা লাইন ডিকশনারিতে সিরিয়াল পর্যন্ত আছে, এই সিরিয়ালে আছে। ওকে ওকে কোন একটা শব্দ এই সিরিয়ালে আছে, মানে নিয়ম দেখা, দেখি এটার উত্তর কোনটা। প্রত্যেকটা শব্দ সিরিয়াল সিকোয়েন্স করার জন্য প্রত্যেকটার সাথে প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের তুলনা। বলো প্রথম বর্ণের সাথে কার? যেমন এর সাথে এর তুলনা, এর তুলনা। ওকে ক এর সাথে এই ক, এই ক এর তুলনা, প্রথমটায় না মিললে পরেরটায়। ফ এর সাথে ফ, ফ, ম, 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 এগুলোর তুলনা। এবার আসো আমরা মানে প্রথমটায় যাই, দেখি কি হয়। এ এ এ, প্রথম প্রত্যেকটার প্রথম বর্ণ এ, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। ওকে তাহলে দ্বিতীয় বর্ণে যাবো, আগে বুঝো, অনেক উত্তর বলে দিচ্ছ, যেহেতু প্রত্যেকটার শুরুতে বর্ণ এ, এখন বোঝার ট্রাই করো। যদি হয়তো ক, অ,
প, তাহলে তুমি বুঝতা যে এটা সিরিয়াল ঠিক নাই, কারণ 1 নম্বরে ক অ, 2 নম্বরে ক, 3 নম্বরে প। যদি এরকম থাকতো অ তিনটা 3 রকম বর্ণ ক প, দ্যাট মিন্স এটা সঠিক। তাহলে প্রত্যেকটা শুরুর বর্ণ এ, বোঝা যাচ্ছে না। এরপরে ক, দ্বিতীয় বর্ণ ক, তৃতীয় বর্ণ ক, কিন্তু এই ক এর সাথে কিছু নাই, মানে অ আছে এই ক এর সাথে, আকার আছে এই ক এর সাথে, রস্যকার আছে। দ্যাট মিন্স এটার সাথে কিছু নাই, মানে অ আগে না আগে না রস্যকার আগে? ডেফিনেটলি অ আগে, আ পরে, রস্যকার তারপরে। দ্যাট মিন্স এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3। অলরেডি আমরা উত্তর পেয়ে গেছি, সঠিক উত্তর। এবার কেন পরেরটা হয় নাই? ক ক ক, প্রথম প্রত্যেকটা শুরুতে, সরি এটা ক আছে, এটা ক আকার আছে, এটাও ক, এটাও ক, এটাও ক, বোঝা যায় না। কিন্তু একটা সমাধানের একটা রাস্তা আছে, এটা ক আকার আছে, এটাতে কি আছে বলো? ক আকার আছে। বোঝার ট্রাই করো। ক ক আকার ক, তাহলে ক এর সাথে কিছু না থাকলে অ আছে, এটাতে কিছু নাই অ আছে, তাহলে এই দুইটাতে আছে অ, এটাতে আছে আ। তো এটা যে 3 নাম্বার, এটা নিয়ে তো আর কোনো কনফিউশন নাই। অ আগে না আগে? অ আগে, তাহলে এই দুইটা অ আগে, এটা পরে, এটা মাঝখানে একটা 3 নাম্বার। তো তোমার সমাধান করার জন্য তো শুনতে পাওয়া গেছো, এটা যে হবে না কিভাবে বুঝছো? এখানে অ, এখানে অ, কিন্তু এখানে আ। অ আগে না আগে? ও আগে, তাহলে আ মাঝে ঢুকে গেছে, এটা তো এটার আগে আসার কথা, এটা 2। এবার বোঝাতে ট্রাই করো। ক ক বোঝা যায় না, এটাতে বি, এটা তো বি, বোঝা যায় না। কিন্তু কবি তো শেষ, কবিতা লিখতে তো ডিকশনারিতে আরেকটু সামনে যাইতে হবে, কারণ এটা কবির মধ্যেই শেষ, এটা কবি না শেষ হয়ে আরেকটু আছে। দ্যাট মিন্স এটা 1, এটা হলো 2। ক্লিয়ার? এবার আসো পরেরটা হয় না কেন? পরেরটা তো সহজেই হয় না। এই ফয়ের সাথে কিছু নেই, ফয়ের সাথে কিছু নেই, ফয়ের সাথে রস্যকার, মানে একবার শুরুতে প্রথম দেখবা সিঙ্গেল বর্ণ, এটা নাই, কারণ এটা রস্যকার মানে কয় নাম্বার? 3। এই ফয়ের সাথে অকার, এই ফয়ের সাথে এটার কিছু নাই, এটার কিছু নাই, সেম। তাহলে এরপরে কি ল, এ ল, সেম। এখানে ফল শেষ, এখানে ফলন অতিরিক্ত যাইতে হবে। তো এটা কত? 1, এটা হলো 2। এবার আসো মঞ্চ, মালঞ্চ, মঞ্জুর, ম মা ম, এটা যে হবে না 1 নাম্বার উত্তর, কারণ এখানে ময়ের সাথে কিছু নাই, এখানে ম স্বাধীন, কিন্তু এই ময়ের সাথে আকার। এখন বলো ডিকশনারিতে শুধু ম আগে পাবা নাকি ম আকার আগে পাবা? ডেফিনেটলি শুধু ময়ের আলোচনা আগে পাবা, ময় আকারের আলোচনা পরে পাবা। তাহলে এটা কয় নাম্বার? 3। এবার বলো তো ম ম, বোঝা যাচ্ছে না। এবার এবার এটার মধ্যে কি আছে? এই মঞ্চের যুক্ত বর্ণে কি আছে আর মঞ্জুরের যুক্ত বর্ণে কি আছে, এটা তোমাকে জানতে হবে। এটার মধ্যে আছে কি বলো? এটার ভিতরে আছে ইও প্লাস চ, আর এটার ভিতরে আছে কি? ইও প্লাস জ, ইও প্লাস জ। এটাতে আছে ইও প্লাস চ, এটাতে আছে ইও প্লাস জ, তাহলে দুইটার শুরুতে ইও আছে, বোঝা যায় না। আচ্ছা এই কালারটা বোঝা যায় না, না? ওকে, এবার বোঝা ট্রাই করো। দুইটার শুরুতে একটা আছে ইও প্লাস চ, এই সঞ্চয়ে মঞ্চের মধ্যে, আর এটাতে আছে ইও প্লাস জ, আর দুইটাতে ইও আছে, ইও আছে, তাহলে ইও বাদ, ইও বাদ, ইও দিয়ে আগে পরে করা যাবে না। ওকে, একটা ভিন্ন হলে একটু ভুল, সেটা তো সহজ, কিন্তু এটাতে চ আর এটাতে জ, চ ছ জ, তাহলে চ আগে জ পরে, চ আগে জ পরে, তাহলে এটা কয় নাম্বার? 1, এটা হলো 2, এটা হলো 3। ক্লিয়ার? এবার সবাই একটু বলো তো, সবগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছো কে? ইয়েস বলো, হাত তোলো। সবগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছো কে? যুক্ত বর্ণগুলো হলে একটু ঝামেলা আছে, কারণ যুক্ত বর্ণের ভেতরে, এখন মনে রাখবা এটার ভিতরে আছে ইও চ, এটার ভিতরে আছে ইও জ, তো এই প্রথমটা যে যুক্ত বর্ণ ভাঙবা, মনে রাখবা প্রথমটার সাথে প্রথমটার তুলনা। এখন প্রথমে যদি ইও হয়তো, এখানে যদি ক হয়তো, তাহলে ডেফিনেটলি এটা আগে। ক্লিয়ার? সবগুলো অপশন বুঝতে পেরেছো কে কে? দেখি হাত তোলো। বুঝতে পারছো? ওকে, নেক্সট। বুঝতে তোমাকে হবে সেকেন্ড টাইম, একদম একদম সহজ, সবকিছু বুঝিয়ে শুনিয়ে দিবে ইনশাল্লাহ, সবকিছু সহজ করে বুঝিয়ে দিব। ওকে, প্রশ্ন, পরের প্রশ্ন লিখবা। আভিধানিক
ভাবে সজ্জিত বা সাজানো শব্দগুচ্ছ কোনটি? আবিধানিকভাবে সজ্জিত বা সাজানো শব্দগুচ্ছ কোনটি? ওকে, অপশন ক বোঝার ট্রাই করো। আশা, আলো, আসমান। আশা, আলো কি আসমান? অপশন খ অনেক, অতিশয়, অনাবিল। অনেক, অতিশয়, অনাবিল। অনেক, অতিশয়, অনাবিল। ইলিশ, ইতিহাস, ইমারত। ইলিশ, ইতিহাস, ইমারত। ইলিশ, ইতিহাস, ইমারত। অপশন ঘ উচ্চ, ওট, উঠতি। উচ্চ, ওট, উচ্চ, ওট, তারপরে আমরা বলতে পারি উঠতি। তোমরা সবাই এগুলোকে সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এগুলো অপ্রয়োজনীয় কথা বলো না। তোমরা একটু এই প্রত্যেকটা অপশন কোনটা কেন হয় না তুমি খাতায় লিখে 1 2 3 মার্কিং করো, যদি ভুল হয় আমি বলে দিব। ওকে, 1 2 3 মার্কিং করো। দেখো এগুলো কিন্তু হলো সিস্টেম, প্রত্যেক শব্দের প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের তুলনা। এখানে আ আছে, এখানে আ আছে, এখানে আ আছে, বোঝা যায় না কে আগে পড়ে। এখানে তালব্যস্য আছে, এখানে ল আছে, এখানে দন্তস্য আছে। 1 সেকেন্ডে উত্তর বের হয়ে গেছে। ল আগে না তালব্যস্য আগে না দন্তস্য আগে? ডেফিনেটলি ল আগে, তাহলে ল হলো 1 নাম্বার। তো এটা যে হবে না, এটা তো উত্তর তো ক্লিয়ার, কারণ এখানে ল ঢুকে গেছে। মনে রাখবা আগে বর্ণের সাথে বর্ণের তুলনা। দ্বিতীয় বর্ণ তালব্যস্য, ল দন্তস্য, তাহলে ল আগে। তালব্যস্য আগে না দন্তস্য আগে? তালব্যস্য আগে। 2, এটা 3। ক্লিয়ার? এটা হয় নাই। এবার আসো, অনেক, অতিশয়, অনাবিল। অনেক, অতিশয়, অনাবিল। অ অ অ, বোঝা যায় না কে আগে পড়ে। দন্তন্য, ত দন্তন্য। এখন বলো ত থ দ ধ দন্তন্য। ত থ দ ধ দন্তন্য, তাহলে দন্তন্য আগে, দন্তন্য আগে, ত হলো পরে, এটা 3 নাম্বার। উত্তর যে পেয়ে গেছি কিভাবে, কারণ দন্তন্য আগে, তাহলে এই দন্তন্যটা এই অতিশয়ের আগে হওয়ার কথা। 3 নাম্বারটা পেয়ে গেছি, উত্তর তো পেয়ে গেছি। এবার বলো তো এই দন্তন্য এই দন্তন্য বোঝা যায় না, এই দন্তন্যের সাথে একার, এই দন্তন্যের সাথে আকার। এন্ড বলো একার আগে না আকার আগে? ডেফিনেটলি কি আকার আগে। এটা 1, ও হ্যাঁ এটা 2। ইলিশ, ইতিহাস, ইমারত। ইলিশ, রস্বই রস্বই রস্বই, বোঝা যায় না। ল ত ম। এবার তোমার কি 3 ধরনের বর্ণ পাইছি, তাহলে সহজ। তাহলে ল আগে না ত আগে না ম আগে? তাহলে ডেফিনেটলি ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। তাহলে এটা কয় নাম্বার? 1 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। আর ল তো কোনো বর্ণেই নাই 25টার মধ্যে, এটা আউট অফ দা বক্সের বর্ণ, তাহলে 3 নাম্বার। রস্য, 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 বোঝা যায় না। চ আছে, রস্যু আছে, সরি চ আছে, ট আছে, ঠ আছে, তাহলে ট ঠ হলো চ এর আগের বর্ণ না পরের বর্ণ? চ ছ, চ হলো দ্বিতীয় মানে লাইনের বর্ণ, তাই না? তালব্য বর্ণ চ ছ জ ঝ ঞ, তাই না? ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ কোন মূর্ধন্য, ত থ দ দ দন্তন্য, তাহলে ট হলো মূর্ধবর্গীয় বর্ণ, চ হলো তালব্য বর্ণ, তাহলে তালব্য আগে। ট ঠ 2 3, এইটার আজকের উত্তর হলো এটা। সবাই একযোগে বলো উত্তর। সবগুলো ঠিক মতো আইডেন্টিফাই করতে পেরেছো কে কে? ইয়েস বলো। সবগুলো ঠিক মতো আইডেন্টিফাই করতে পেরেছো কে কে? ইয়েস বলো।
সবগুলো ঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছো কে কে? ইয়েস বলো। সবাই বলো। অতিশয় আগে হবে না, অতিশয় কেন ভাইয়া? ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য, তাহলে ত আগে না? তাহলে এই যে ও আই 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 উল্টা উল্টা সাজাইছি এটা না, এটা উল্টা সাজাইছি না, এই এটা এখানে আসো। ইয়েস, আমরা এটাকে ভুলভাবে মানে আমরা ঠিক মতো বলেছি বাট ভুল আইডেন্টিফাই করেছি। ত থ দ ধ দন্তন্য, তাহলে এটা হলো এক, বলো এটা কত? এক। ওকে, তাহলে এটা হবে 2, এটা হবে 3। ওকে, অতিশয় 1 নাম্বার, অতিশয় 1 নাম্বার, তটা আগে। ওইটা আমি ভুল বলছি ঠিক মতো। ইয়েস, অতিশয় আগে হবে, অতিশয় আগে হবে, সরি, এটা বলেছি ঠিকঠাক মতো, নাম্বারিং করতে গিয়ে ভুল করে দিয়েছি। ওকে, দ্যাট মিন্স আমরা পারবো। ওকে, এবার আসো আরেকটি প্রশ্ন আমরা লিখছি, সবাই একটু মনোযোগ দাও। আমরা আরেকটি প্রশ্ন লিখছি, দেখি কতটুকু পারো। লক্ষ্য করো, পরীক্ষা এগুলো আসলে এখন পানি হবে, পানি। প্রশ্ন লিখবা অভিধানের, এবার অভিধানের বর্ণনা না ক্রম অনুসারে সাজানো শব্দ, সাজানো গুচ্ছ। অভিধানের বর্ণনাক্রম অনুসারে সাজানো গুচ্ছ। ক লিখবা অমেয়, অমৃত, অম্বল। কি বললাম বলো? অমেয়, অমৃত, অম্বল, অমেয়, অমৃত, অম্বল। খ নরম, নারকেল, নালা। গ 5, 25, সব লেখা থাকবে 85, 5, 25, 85। ঘ চলতি চর্চা চাকু, চলতি চর্চা চাকু। এটার সঠিক উত্তর বের করো এবং বাকি অপশনগুলো কেন ভুল হলো সিরিয়ালটা বের করো সবাই। এগুলো কি ভাই? এগুলো হলো সিরিয়াল মেনটেন করতে বলেছি, এগুলো সিরিয়াল শুরু থেকে ক্লাস করতে হবে। হুটহাট করে মাঝখান থেকে ক্লাস আসলে তো সব টপিক বোঝা যাবে না প্রিয় বোন। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, তবেই সবকিছু বুঝতে পারবো। ওকে, তবেই সবকিছু বুঝতে পারবা, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। শুধু একটা কথা বলে দিলাম, এই বাংলাদেশে তোমরা যারা আমাদের উপর আস্থা রাখবা, আমাদের সাথে যারা আছো, ইনশাআল্লাহ তোমরা একজন মানুষ হতাশ হবা না, একজন মানুষকে আমরা হতাশ হইতে দিব না। ওকে, এটা শুধু বের করো। ওকে, এবার আসো, তাহলে অমেয়, অমৃত, অম্বল, এটায় অ আছে, হ্যাঁ এটায় অ আছে, এটায় অ আছে, এটায় অ আছে, প্রত্যেকটা সেম বর্ণ, বোঝা যায় না কে আগে কে পরে। পরেরটায় ম আছে, পরেরটায় ম আছে, ম আছে, বোঝা যায় না কে আগে কে পরে। কিন্তু এই ময়ের সাথে এ কার, এই ময়ের সাথে রি কার, এই ময়ের সাথে ব ফলা। এখন বলো কার আগে না ফলা আগে? ডেফিনেটলি কার আগে, ফলা পরে, তাহলে ফলাটা ব ফলা সবার পরে, 3 নাম্বার। এবার আসো ময়ের সাথে একার, ময়ের সাথে রিকার। এবার তোমরা কার পড়ো, আকার, রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, রিকার, একার। তাহলে রি হলো 1, এ হলো 2, দ্যাট মিন্স এটা ভুল। নরম, নারকেল, নালা, নয়াকার, নয়াকার, দ্যাট মিন্স এই নয়ের সাথে কিছু নাই, এই নয়ের সাথে আকার আছে, এই নয়ের সাথে আকার আছে, দ্যাট মিন্স স্বাধীন ন ডিকশনারিতে আগে তারপরে থাকবে আকার, দ্যাট মিন্স এটা হলো 1 নাম্বার। এই নয়ের সাথে আকার, এই নয়ের সাথে আকার, বোঝা যাচ্ছে না, তাহলে পরের বর্ণে যাব। যেহেতু দুইটায় ন আছে, তাহলে এই দুইটা থেকে কত 2, 3 বের করতে হবে, 1 তো পেয়ে গেছি। তাহলে র ল, অন্তস্থ জ র ল ব,
তাহলে এই র হলো আগে, ল হলো পরে। বর্ণের সিরিয়ালটা পড়ে নিও এগুলো পারার জন্য। এটা হয় না, 1 2 3, ও এটা হয়ে গেছে। তারপর আছে 5 25 85, এটা যে হবে না বুঝতেই তো পারছো। এখানে পয়ের সাথে প্রত্যেকটা চন্দ্রবিন্দু আছে, কাউন্ট করার দরকার নেই। এখানে পয়ের সাথে আকার, এই পয়ের সাথে অ, এই পয়ের সাথে অ। এখন বলো ডিকশনারিতে আ আগে পাবো না অ আগে পাবো? ডেফিনেটলি অ এর আলোচনা আগে। তাহলে এটা কয় নাম্বার? 3। এখানে অ, এখানে অ, বোঝা যায় না। এটা এই দুইটা থেকে 1 আর 2 বের করতে হবে। 3 তো পেয়ে গেছি সিরিয়াল। এবার আসো, দ্যাট মিন্স ডিকশনারিতে এই সিরিয়ালটা নাই। প অ, প অ, বোঝা যায় না। পরের বনে যাব, চ চ, বোঝা যায় না। এই চ এর সাথে রসিকার, এই চ এর সাথে আকার। এখন বলো ডিকশনারিতে তুমি খুঁজতে গেলে চয় আকার আগে পাবা না চয় রসিকার আগে পাবা? ডেফিনেটলি চয় আকার আগে পাবা। তাহলে এটা কত বলো? এটা হলো 1, এটা হলো কত? 2। ক্লিয়ার? তাহলে হইছে 3 2 1, হয় নাই, এটা হয় না, এটা ভুল। চলতি চর্চা চাকু, চলতি চর্চা চাকু, মনে রাখবে এই রেপটা মানি র, মনে রাখবা রেপ মানি র। তাহলে এখানে চ চ চ, চয় আকার। এই চয়ের সাথে কিছু নাই, এই চয়ের সাথে কিছু নাই, এই চয়ের সাথে আকার আছে। তাহলে চয় অ এর আলোচনা আগে পাবা নাকি চয় আকারের আলোচনা আগে পাবা? ডেফিনেটলি অ। তাহলে এটা কয় নাম্বার? 3। এই চ অ, এই চ অ, বোঝা যায় না। এই চ এর সাথে ল আছে, আর এই সরি এই দ্বিতীয় বর্ণে যাব, তো এখানে র ল, আর এটা হলো উচ্চারণ করা চর্চা, চরচা। তাহলে এখানে ল আর এখানে হলো র। অন্তস্থ জ র ল ব, অন্তস্থ জ র ল ব, র আগে ল পরে। হয় নাই। সবাই একযোগে বলো। 2 আবার বলবো, 2 আবার বলবো। কেন আবার বলবো? কত সহজ। নয় আকার, নয় আকার। তাহলে ডিকশনারিতে শুধু ন আগে পাবা নাকি নয় আকার যুক্ত বর্ণ আগে পাবা? ডেফিনেটলি অকার আগে। তাহলে যেটা আগে সেটা 1 দিয়ে দিলাম। এবার নয়ের আকার কয়টায়? 2টায়। তাহলে এই 2টা তো যেহেতু 1 পেয়ে গেছি, 2 আর 3 বের করবো। এর পরে কি? তাহলে কোন বর্ণে যাবো? এই নয় আকার, বোঝা যায় না। এখানে র, এখানে ল, র আগে সিরিয়াল অনুযায়ী, ল পরে, এই জন্য 2 3। এই সবাই বলো, বলো তো এগুলো আসলে পারা যাবে? বলো, ডিকশনারির ক্রম আসলে পারা যাবে? সবাই বলো, ডিকশনারির ক্রম আসলে পারা যাবে? একযোগে বলবো, ডিকশনারির ক্রম আসলে পারবো কিনা? এতক্ষণ পরে বলে আরেকটু বুঝতে হবে। কে এটা? ইনশাআল্লাহ মেজরিটি ইনশাআল্লাহ। একজন বলছে আরেকটু বুঝতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় ভাই, প্রিয় বোন, তোমাকে বলছি কঠিন কিছু না, এটা সহজ কিছু। শুধু প্র্যাকটিস করবা কোন বর্ণটা আগে কোনটা পরে, মানে ডিকশনারিতে খুঁজবো। এখন ডিকশনারিতে তুমি কবর আগে পাবা না গোবর আগে পাবা? গোবর নাকি খবর আগে পাবা? খবর। ডেফিনেটলি এটাতে ক আছে, এটাতে গ আছে, এটাতে খ আছে। ডিকশনারিতে কয়ের আলোচনা আগে, খয়ের আলোচনা পরে, গয়ের আলোচনা আরো পরে। ক্লিয়ার? ওকে। তাহলে প্রিয় ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে ভাইয়ার আজকের মেসেজ থাকবে এটাই, তোমরা আজকে থেকেই শুরু করে দাও। তোমরা একটু ভাইয়াদেরকে ভালোবাসো, বড় ভাই হিসেবে, শিক্ষক হিসেবে। আমার কথা যদি তোমার ভালো লাগে, তোমার পড়তে ভালো লাগবে, ঠিক আছে? আর হ্যাঁ, আর মনে রাখবা ভাইয়া যে কথাটা বলছি সেটা হলো, তোমরা আমাদের সাথে আগামী 6 মাস থাকলে, পড়াশোনা করলে, প্রথম 3-4 মাসে আমরা তোমাদেরকে আগে সব ক্লাস পড়িয়ে দিব। তারপর তোমাদেরকে রিভিশন এক্সাম, রিভিশন এক্সাম, রিভিশন এক্সাম, আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমাদেরকে আমাদের সাথে রাখার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে? তো যেটা বলছি, অসুবিধা নেই। তো যেটা বলছি যে আমাদের সাথে তোমরা তোমাদের সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করো। আল্লাহ যেন এরকম না হয়, আমাদের যে ভাই বোনরা এখন সেকেন্ড টাইম ট্রাই করবা, তোমরা সেকেন্ড টাইম তো অনেক লাখ লাখ মানুষ ট্রাই করে না, 5-10 হাজার স্টুডেন্ট ট্রাই করে, তাই তো? তো এর মধ্যে সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আমি শুধু এটা বলবো, তোমরা একটা ভালো স্বপ্ন দেখো, বাবা মার কথা ভাবো, নিজের সুন্দর ভবিষ্যতের কথা ভাবো, একটা সুন্দর স্বপ্ন দেখো। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজের
পায়ে দাঁড়াবো, নিজের স্বপ্ন পূরণ করব, পাশাপাশি বাবা মাকে ভালো রাখবো। অনেক বেশি পরিশ্রম করো। তোমরা যদি বিশ্বাস করতা যে আমরা আমাদের জায়গা থেকে অনেক বেশি পরিশ্রম করি, তো তোমরা তোমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করো। তোমার প্রতিদিনের প্রতি তুমি সন্তুষ্ট থাকো। আমাদের কথা যদি শুনো, তোমরা সফল হবা। আমাদের সাথে আমি কথা দিলাম, মহসিন স্যার, শাহিন স্যার, সুফিয়ান সজীব স্যার, তুমি মূল্যায়ন না করতে পারো, কিন্তু অনেস্টলি স্পিকিং 3-4 মাস সার্ভিস দেওয়ার মতো, মানে প্রত্যেক দিন ক্লাস ভালো লাগার মতো একটা প্ল্যাটফর্ম। প্রত্যেক দিন যারা তোমাদেরকে বোঝাবেন, প্রতিদিন যারা তোমাকে মোটিভেট করবেন, তারা তোমার স্বপ্ন পূরণ করার জন্য প্রাণপণে তোমার সাথে লড়ে যাবেন। আর আই এডুকেশনের প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবে এই জন্য যে আই এডুকেশন তোমাদেরকে শুধু ওই টাকার বিনিময়ে সার্ভিস দেয় না। এডুকেশন তোমাদেরকে পেইড ব্যাচে কোর্স ফি হলো 3590, ভাইয়ের কথা বইল 3500 টাকা এখন আজকের জন্য। তোমরা প্রয়োজনে এটা 2 বারে দাও, 1500-2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। খুব দ্রুত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন গাইডলাইন সেশন করে স্টুডেন্টদেরকে পড়া দিয়ে দিব ঈদের আগে, আর মূল ক্লাসগুলো ঈদের পর থেকে শুরু হবে। কিন্তু ঈদের আগেই কিন্তু শুরুটা, মনে রাখবা, শুরু যদি সুন্দর হয় শেষটাও সুন্দর হবে। আমাদের এখানে যারা ভর্তি হয়েছে নেয়ার অ্যাওয়ার্ড, আজকে মনে হয় 1000 স্টুডেন্ট পার হয়ে যাবে। তো এই 1000 স্টুডেন্টের মধ্যে আমাদের স্টুডেন্ট আছে 500। তো এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে? যারা আমার কাছে একবার কোচিং করেছে আবারও আমার কাছে ভর্তি হয়েছে, এইরকম কোচিং খুব রেয়ার। মানে আমার কাছে একবার মানে সার্ভিস নিয়েছে, আবারও আমাদের কাছে ভর্তি হয়েছে। স্যার রানিং কতজন ভর্তি আছে? নেয়ার অ্যাওয়ার্ড তোমরা যারা ভর্তি হয়েছে ব্যাচে, তোমরা জানো হয়তো 1000-এর কাছাকাছি, তাই না? 900 সামথিং এরকম হইতে পারে, নাকি আজকে গতকাল আর আজকের গুলো হয়তো অ্যাড করে নাই, 900 পর্যন্ত অ্যাড করা আছে। বাকিগুলোতে এত স্টুডেন্ট, এত মানে আমাদের তো একটা প্রসিডিউর আছে, আমাদের তো একটা প্রতিষ্ঠান, আমরা আমাদের মতো করে চলি, ঠিক আছে? সবাইকে তো একদিনে জয়েন করা যায় না, ঠিক আছে? তো মানে নেয়ার অ্যাওয়ার্ড আজকে 900 অ্যাড করা হয়ে যাবে গ্রুপে। তো আমাদের টোটাল ভর্তি আছে 1000 প্লাস। তো এটা তো আলহামদুলিল্লাহ। এর মধ্যে 500 স্টুডেন্ট আছে যারা আমাদের কাছে একবার কোচিং করেছে আবারও ভর্তি হয়েছে। তুমি কি মনে করো? আমাদের এখানে প্রত্যেকজন শিক্ষক যোগ্য। মহসিন স্যার, শাহিন স্যার, আমি, মানে জাস্ট এটাই বললাম, এইরকম একটা কম্বিনেশন। আমাদের এখানে কেউ একদম দূর দূরান্ত কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না এরকম। তোমার যে মেন্টর হবেন তিনি যদি ভালো পড়ান, পাশাপাশি তার যদি ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তিনি তোমার ভালো গল্প বলতে পারেন, ভালো মোটিভেট করতে পারবেন। মাথায় রাখবা, অযোগ্য কার কাছে যাওয়া যাবে না। মানে কোন রকম হুট করে আইসা 2-4 দিন ক্লাস নিছে, এখন আমাদের ক্লাস করে, আমাদের ক্লাস ফটোকপি করে স্লাইড বানায় পড়ায়, তাদের কাছে তোমরা চলে যাবা, তাহলে সেকেন্ড টাইম এটা তোমার ব্যর্থতার জন্য এটাই প্রধান কারণ হইতে পারে, ভালো মেন্টর বাছাই না করা। তো তোমরা প্রত্যেকে মনে রাখবা আরেকটা কথা, এই যে আমরা অনেকে বলে দেয় আমাদের এখানে ভর্তি হলে তোমরা এই করবা সেই করবা, এগুলো সব মিথ্যা কথা। তোমরা না পড়লে ভাই কিভাবে সফল হবা? তোমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে চান্স পাইতে হবে, তোমাদেরকে চেষ্টা করতে হবে। তোমরা চেষ্টা না করলে আমরা কোনোভাবেই তোমাদেরকে সফল বানাইতে পারবো না। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই আমাদের ব্যাচে as soon as possible ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাস, গাইডলাইন ক্লাস সব শুরু হয়ে যাবে। আমাদের ক্লাসে যারা একবারে ভর্তি হইতে পারো না, 3590 টাকা না দিতে পারো, তারা পার্সিয়াল 2 বারে দাও ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, আমাদের সাথে থাকো। আমরা তোমাদের জন্য এই যুদ্ধে শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।